যে সমস্ত পার্টিসিপেন্টরা জয়েন করছে তাদের নাম, ডিপার্টমেন্ট এবং সেমিস্টার যেন তাদের চ্যাট বক্সে লিখে দেয়। এটাই অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। আজকে আমাদের সেলিব্রেশন অফ স্টুডেন্ট উইকের তৃতীয় দিন এবং আজকে সোমবার। সোমবারের আমাদের একটা শিডিউল আগে থেকেই দেওয়া ছিল কলেজে, যেটা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে অ্যাওয়ারনেস করা হবে। এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে অনলাইন, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা স্কুল কলেজ বন্ধের একটা নোটিফিকেশন আছে। একটু রিকোয়েস্ট করব যে এই লিঙ্ক বন্ধুদেরকে যে সমস্ত পার্টিসিপেন্টরা জয়েন করছে তাদের কাছে রিকোয়েস্ট করব তারা যেন তাদের নাম, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং কোন সেমিস্টারে পড়ছে সেটা যেন তাদের চ্যাট বক্সে লিখে দেয়। সুজিতদা জয়েন করেছো? সুমন, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা হ্যাঁ, যাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। স্যার আসবেন তো? হ্যাঁ স্যার আসবেন। ওকে। আমি লিঙ্ক শেয়ার করে দিয়েছি, তুমি একটু তোমাদের স্টুডেন্টদের গ্রুপে একটু শেয়ার করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পারমিতা ম্যাডাম মনে হচ্ছে জয়েন করলেন। একটু বলে রাখি, আমাদের অনুষ্ঠান সূচিতে কিছু চেঞ্জেস হয়েছে, কেন কিছু কিছু জিনিস অফলাইনে ছিল, যেমন প্যারেন্ট টিচার মিটিং ছিল অফলাইনে, বাট যেহেতু কলেজে স্টুডেন্ট আসা বন্ধ, সেই কারণের জন্য আমাদের এটা অনলাইনে করতে হবে। সেই আপডেটেড শিডিউলটা আমাদের ওয়েবসাইটে তোলা আছে, একটুখানি সবাই যদি ওখান থেকে দেখে নেয় খুব ভালো হয়। আমি আমার স্ক্রিনটা শেয়ার করা আছে, আমি আপডেটেড শিডিউলটা দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই এই পেজটাতেই শুধুমাত্র চেঞ্জেসটা হয়েছে। এইটা হচ্ছে আপডেটেড শিডিউলটা, মানে আজকে তো 3 তারিখ, আজকের তো শিডিউল যেটা হচ্ছে সেটা হবে। আগামীকাল প্যারেন্ট টিচার মিটিং, ওটা অফলাইন ছিল, ওটা অনলাইন করা আছে। 12টা থেকে বলা আছে, ওটা হয়তো 11টা হতে পারে, কেন প্রিন্সিপাল স্যারের একটা শিডিউল কাজ আছে, সেই কারণের জন্য ওটা 11টা হওয়ার সম্ভাবনা আছে।
এছাড়া অনলাইন কেরিয়ার কাউন্সেলিং, ওটা 12:30 ছিল, 12:30 করা হয়েছে। ওখানে উপস্থিত থাকবেন আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের কেরিয়ার কাউন্সেলর মিস্টার প্রদীপ শাসমল। উনি খুবই ভালো কেরিয়ার গাইডেন্স করবেন স্টুডেন্টদের। আশা করব স্টুডেন্টরা জয়েন করবে। এইটাতে ভীষণ ভালো এটা ডেমোস্ট্রেশন হবে। এরপরে একটা কালচারাল কম্পিটিশন ছিল, সেটা অফলাইন ছিল, সেটাকেও অনলাইন করা হয়েছে। এবং সেটার জন্য একটু সুজিতদাকে কোঅর্ডিনেট করতে বলবো যে কি করা যাবে সেইটা। এবং 7 তারিখ আমাদের অনলাইন কুইজ কম্পিটিশন আছে, কিছু কোশ্চেনার আমরা তৈরি করব, অনলাইন কুইজ কম্পিটিশন হবে এবং এখানেই স্টুডেন্টরা উত্তর দেবে। মানে উত্তর দেওয়ার পলিসিটা আমি বলে দেবো পরে। মানে অ্যাকচুয়ালি হ্যান্ড রেজ করবে এবং যে প্রথম হ্যান্ড রেজ করবে সেই অ্যান্সারটা দেওয়ার সুযোগ পাবে এবং তাদের নাম টাম নিয়ে নেওয়া হবে। এবং পরবর্তীকালে আমরা দেখবো যে যদি কিছু স্টুডেন্টদের জন্য দেওয়া যায়। সেটা এখনো আমাদের কিছু ডিসিশন হয়নি, যেহেতু এই প্রোগ্রামগুলো তাড়াতাড়ি ডিসিশন নেওয়া হচ্ছে, এই 7 দিনের প্রোগ্রামটা। আগামীকালের জন্য বলবো আমরা প্যারেন্ট টিচার মিটিং করব, সম্ভবত 11টা থেকে। আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। প্রিন্সিপাল স্যার জয়েন করলেই আমরা শুরু করব। যে সমস্ত পার্টিসিপেন্টরা পরে জয়েন করলো এখানে, তারা যেন একটু মেসেজ বক্সে লিখে দেয় যে আমার স্ক্রিনটা যখন শেয়ার করা হয়েছে সবাই দেখতে পাচ্ছে কিছু স্টুডেন্ট লিখেছে। শুভদীপ মাইতি, সৌরভ মাইতি, মাত্র 3 জনের পড়েছে। আমি রিকোয়েস্ট করব সবাই যেন এখানে তাদের নাম, কোন সেম এবং কোন ডিপার্টমেন্ট সেটা একটু যেন লিখে দেয় মেসেজে। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার জয়েন করেছেন। গুড মর্নিং স্যার। हाँ सुमन, वेरी गुड मॉर्निंग। हाँ हाँ, गुड मॉर्निंग सर। वेरी गुड मॉर्निंग सुजीत बाबू। गुड मॉर्निंग सर। वेरी गुड मॉर्निंग अरिंदम बाबू। অরিন্দম দা জয়েন করেছো? হ্যাঁ জয়েন। ঠিক আছে, ঠিক আছে। স্টুডেন্টরা জয়েন করছে একে একে। এটা ঠিকঠাক করতে পারে না, স্টেজ থেকে করে যে মানে কোনোদিন আমি এখান থেকে পড়ে যাবো চেয়ার, সব কাজগুলো করতে চাইবো কিন্তু ঠিক ঠিক করতে পারিও না। যদি স্টুডেন্টদেরকে বলবো তাদের যেন নাম, ডিপার্টমেন্ট আর কোন সেমে পড়ছে সেটা যেন একটু মেসেজে লিখে দেয়।
এবং স্টুডেন্টদেরকে আমি বারবার বলছি আগামীকাল প্যারেন্ট টিচার মিটিং আছে, সেটা অনলাইন হবে এবং স্টুডেন্টরাই যেন তাদের প্যারেন্টদের কে কোঅর্ডিনেট করে এবং এই প্রোগ্রামে জয়েন করতে হেল্প করে। এবং আগামীকালের অনুষ্ঠানেও হ্যান্ড রেজ করতে হবে, মানে যে প্যারেন্টস কিছু বলতে চাইছেন আমাদের কলেজের সম্পর্কে, কোনো কলেজের কোয়ারি থাকলে তারা হ্যান্ড রেজ করবেন এবং অ্যাকর্ডিং টু দ্যাট হ্যান্ডস আমি বলবো এবং তারা এই প্ল্যাটফর্মে কথা বলবেন, তাহলে ক্যাওসটা হবে না অ্যাকচুয়ালি। কালকের প্রোগ্রামে তাহলে যেমন লিংক শেয়ার করা হচ্ছে ঠিক তেমনটাই লিংক শেয়ার করা হবে, এবং যারা আমাদের প্রিয় ছাত্রছাত্রী আছো তোমরা তোমাদের প্যারেন্টসদেরকেও সাথে রাখবে, তাই তো? হ্যাঁ 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 সেটাই। এবং হ্যান্ড রেজ করবেন, মানে প্রিন্সিপাল স্যার একটু অ্যাড্রেস করে দেবেন, তারপর প্যারেন্টসদের যে সমস্ত কথাবার্তা বলার থাকবে অ্যাকর্ডিং টু হ্যান্ড রেজ করবে। আমি এখান থেকে বুঝে যাবো যে কে ফার্স্ট হ্যান্ড রেজ করেছে, কে সেকেন্ড হ্যান্ড রেজ করেছে, পরপর আমি সেই হিসেবে ওনাদেরকে বলার সুযোগ করে দেবো। হ্যাঁ স্যার, 11টা বাজে, আমি শুরু করছি স্যার। ঠিক আছে তাহলে শুরু কর। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আবার নতুন করে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। প্রতিদিনই সকালবেলা করে একবার করে হ্যাপি নিউ ইয়ার জানাতে হচ্ছে। আজকে আমাদের স্টুডেন্ট সেলিব্রেশনের তৃতীয় দিন এবং গভর্নমেন্ট শিডিউল অনুসারে প্রতি সোমবার আমাদের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাওয়ারনেস ক্যাম্প করা হবে স্যার। প্রিন্সিপাল স্যার অফ আপনি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলুন। ওকে, থ্যাংক ইউ সুমন বাবু ফর ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন। অ্যাকচুয়ালি যেটা সুমন বাবু যেটা বললেন যে আমাদের যে এই যে 7 ডে চলছে স্টুডেন্ট উইক আমরা সেলিব্রেট করছে, আজকে ডে 3 এবং আজকে ডে 3 এ যেটা একটা পার্টিনেন্ট ম্যাটার সকলে আপনারা জানেন যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সিস্টেম যেটা আমার এখনই চলছে এবং আজ পার দি ইনস্ট্রাকশন অফ দি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা এভরি মন্ডে করছে এবং আজকে সেটা থার্ড টাইম হচ্ছে। দ্যাট ইজ এ প্রোগ্রাম in the 7-day agenda of student week. So at the outset I must congratulate to the nodal officer of this program of the student awareness student credit card scheme, Dr. Arindam Pal, the help desk officer Suman Mandal Babu, and the NSS officer and most leading faculty of the institution, Professor Sujit Mandal, other members of teaching and non-teaching staff, my loving students. Really, Dr. Arindam Pal will give you all the technical advices and Suman Babu also interact with you regarding the progress of the students credit card scheme about these things, and this is the third day with regard to the student awareness week. But thing is that friends, you know, the students credit card, it is the innovative initiated by our honorable chief minister and we are doing the proper progress in this regard for the betterment of the students. তোমরা সকলে জানো এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা 7 ডে একটা প্রোগ্রাম এবং তার মধ্যে আমরা এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সিস্টেম রাখছে। আজকে যদিও স্টুডেন্ট ক্রেডিট কার্ড উপরে
থার্ড টাইম আমরা ডিসকাশন করছে। তবে তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে, জন্য কোনো ক্লারিটি থাকে, তাহলে আমরা অরিন্দম বাবু বলিবেন, সুজিত বাবু হু ইজ মোস্টলি ইন্টারেস্টেড টু ইন্টারাক্ট উইথ ইউ অলসো, সুমন বাবু যা সব টেকনিক্যালিটি গুলো আছে, আমার সুমন বাবু যে হেল্প ডেস্ক অফিসার আছেন উনি তোমাদের সাথে শেয়ার করিবেন। এবং তোমরা জানো আমরা অলরেডি দুবার যেমন আজ পর দি গভর্নমেন্ট গাইডলাইন্স আমরা করছে, এবং তার সত্ত্বে যদি কোনো কিছু তোমাদের ডাউট থাকে সেগুলো করা যাবে। এবং এটা জানি রাখা দরকার, দিস ইজ এ মোস্ট বেনিফিশিয়াল স্কিম ফর ইউ ফর pursuance of your higher education, and it is the best scheme to provide you all sorts of financial assistance leading to your pursuance of the course. এবং তার সাথে money will never be a factor for you, এবং তার লিমিট লোন লিমিট কত থাকবে, লোন রিপেমেন্ট পিরিয়ড কত থাকবে, কি ব্যাপার। এবং দিস প্রোগ্রাম দিস স্কিম টু যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম ইজ অ্যাপ্লিকেবল ফর অল ক্যাটেগরিজ অফ লার্নার্স। এইসব জিনিস তো যেটা মেন পয়েন্ট, যেগুলো ফান্ডামেন্টাল জিনিসগুলো সেগুলো তোমাদেরকে বলা হয়েছে। আমি সেটা আবার পুনর্বার তোমাদেরকে বলছি। বট কিন্তু আমাদের সাথে আজকে যে আমাদের যে লিডিং ফ্যাকাল্টিজ আছেন, অরিন্দম পাল বাবু আছেন, সুমন বাবু আছেন, সুজিত মন্ডল বাবু আছেন, other members of teaching and non-teaching staff আছেন, say they will inspire you, and I also inspire my students. Please come forward and know about the importance of this student credit card scheme, its relevance, its utility, and pass on the message to all your friends that about the importance of this scheme. So I wish the program a grand success. So you know আমরা again সেই সিচুয়েশন কু চলে আসছে যে অনলাইন মোড রে এখন টিচিং লার্নিং ট্রানজাকশন উইথ ইফেক্ট ফ্রম টুডে হবে, as per the government order issued yesterday, I mean 2nd January. We are in such a situation, again the pandemic situation is being alarming. So we have to, in order to escape from this critical situation, the schools and colleges have been closed out, but no doubt we are managing the offices. And if anybody of you having legitimate problem, you will come to clarify, to do your things adhering the COVID appropriate behavior and maintaining a great deal of social distancing. So wish you all the best. I think you will have proper understanding after coming in interaction or after enjoying the deliberation of our leading personalities of our institution who are very interested for acceleration of the student credit card scheme among our students fraternity. Thank you, Suman Babu. Now I would like to request Suman Babu to carry forward the proceedings of the meeting. Thank you. Have a great day for all my beloved students and all my members of teaching and staff who are with us in this online mode. Thank you. ধন্যবাদ স্যার আপনার ইন্ট্রোডাক্টরি স্পিচের জন্য। আমি এখানে দেখছি কিছু স্টুডেন্টের হ্যান্ড রেজ রয়েছে। বিষ্ণুপদ বর্মন, আমরা আসছি, আস্তে আস্তে তোমাদের কথা শুনবো। আমাদের কথাগুলো হয়ে যাওয়ার পরেই আমরা সুযোগ দেবো তোমাদেরকে। আমরা আস্তে আস্তে আমরা তোমাদের কোশ্চেন নেব। এখন সুজিত মন্ডল স্যারকে বলবো কিছু বলার জন্য, স্টুডেন্টদের ইন্সপায়ারের জন্য। সুজিত দা। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ সুমন বাবু, আমাদের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর। ধন্যবাদ অরিন্দম পাল এবং আমাদের সবার প্রথমে মাননীয় প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা প্রোগ্রাম আমাদের অনলাইন মুডে চালু হচ্ছে, এবং তার আগে আমি সকলকে জানাতে চাই যে সুপ্রভাত এবং ইংরাজি নববর্ষের শুভেচ্ছা সকলকে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। সাবধানে এই কারণেই, সাবধানে আমাদের তো থাকতেই হয়, তার পাশাপাশি গতকাল থেকে তোমরা দেখেছো যেটা আমরা কিছুদিন আগেও মানে যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন COVID-19 নতুন ফর্ম এখন আমরা দেখতে পাচ্ছি ওমিক্রন, সেটার ভিতর দিয়ে যাচ্ছি, যার ফলে স্কুল কলেজ সমস্ত কিছু, যদিও অফিস খোলা আছে কিন্তু পঠন পাঠন আপাতত কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে বন্ধ, তাই অনলাইন মুডে চলবে। তো আমাদের সেই পরিস্থিতিতে যখন যেখানে যাই না কেন খুব সচেতনতা এবং সাবধানতার সাথেই বেরোতে হবে। তো সেটা তোমরা সকলেই জানো, আবারও একটু স্মরণ করিয়ে দেওয়া আর কি। তো আজকের আমাদের যে উদ্দেশ্যে এখানে মিলিত হওয়া সেটা হচ্ছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তোমরা জানো বা আপনারা জানেন যে গত 7 দিন ধরে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে আগামী 7 তারিখ অবধি
আমাদের যে ছাত্র সপ্তাহ বা স্টুডেন্টস উইক পালিত হচ্ছে, সেখানে আজ তার তৃতীয় দিন, যেটা আমাদের রাখা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উপরে। এবং শুধু তাই নয়, আমরা গত পরপর দুটো সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে আমরা সোমবার করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই বিষয়ে ছাত্রছাত্রী তাদেরকে সচেতন করা, তাদেরকে উদ্বুদ্ধ করা এই বিষয়ে সেই আমরা করে যাচ্ছি। এবং তোমরা সত্যি অনেকে কিছুটা হলেও উদ্বুদ্ধ হয়েছে, অনেকের অনেক প্রশ্ন আছে, সেগুলো পরপর করে আমাদের যারা ডিলিং অফিসার আছে, নরিন্দম বাবু কিংবা সুমন বাবু, সকলেই তোমাদেরকে সাহায্য করবেন। তার আগেও আবার একটু বলি যে এই যে আমাদের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাপারটা কি, তোমরা অনেকেই জেনে গেছো, তবুও আবার বলি যে আমরা এতদিন ধরে এর আগেও দেখতাম যে যারা কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স যেগুলো আছে, এমবিএ করছে, বিবিএ করছে, ইঞ্জিনিয়ারিং করছে, তাদেরকে দেখতাম যে সরকার থেকে মানে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য খরচ বা লোন দেওয়া হচ্ছে। সেই জায়গায় আমরা যারা জেনারেল স্ট্রিম ছাত্রছাত্রী, তাদের এই সুযোগটা পেতাম না বলে অনেকেরই সত্যি খুব একটা খারাপ পরিস্থিতির শিকার হতে হয়েছে, মাঝপথে অনেকের পড়াশুনো বন্ধ হয়েছে। তো এই রকম জিনিসগুলোকে মাথায় নিয়ে চিন্তা ভাবনা করে পশ্চিমবঙ্গ সরকারের যে উচ্চশিক্ষা দপ্তর খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, খুব সাধুবাদ জানাই এই উদ্যোগের জন্য। নাম তার যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের ব্যাপারটা হলো যে আমরা যারা পড়াশুনো করছি, গ্রামে থাকি মূলত আমরা, এখন তো পালপাড়া বা এই সমস্ত অঞ্চলে গ্রামের বাসিন্দা, অনেকেরই আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কেউ হোস্টেলে থাকি, কেউ মেসে থেকে পড়াশোনা করি, আবার অনেকে বাড়ি থেকে অনেকেই আসি, কিন্তু আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ার জন্য আমরা পড়াশুনো চালিয়ে নিয়ে যেতে পারি না। সেই জন্য আমাদেরকে মানে এই বিষয়ে যাতে আমরা পড়াশুনো পিছিয়ে না যায় আর্থিক সংকট এই পরিস্থিতির কারণে, সেই কারণেই এই উদ্যোগ, যেখানে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা অন্তত 10 বছর ধরে বসবাস করছে, এরকম বাসিন্দা যারা স্কুলে পড়াশুনো করছে, কলেজে পড়াশুনো করছে, যারা মানে হায়ার সেকেন্ডারি বলো, আন্ডার গ্রাজুয়েট বলো বা পোস্ট গ্রাজুয়েট করছে, শুধু তাই নয়, তারপরে যারা রিসার্চ যাচ্ছে, কিংবা 40 বছর অবধি যারা পড়াশুনো করছে উচ্চশিক্ষায়, তাদের প্রত্যেকের জন্যই এই লোনটা সকলকে দেওয়া হবে বলেই স্থির করা হয়েছে। এবং সেই কারণেই সকলকে উদ্বুদ্ধ করা হচ্ছে, যেখানে আমরা দেখব যে 10 লাখ পর্যন্ত মানে একটা লোন, যেটাকে আমরা সফট লোন বলা হচ্ছে। সফট লোন এই কারণের ইন্টারেস্ট রেট বা সুদ অত্যন্ত কম, বা মানে বাৎসরিক 4% হারে আমাদেরকে সুদ দিতে হবে। এবং তার একটা মানে তার রিপেমেন্টের পিরিয়ড আছে খুব সম্ভব 15 বছর। তো এই সময়ে হুম, হুম। যথারীতি আশা করি আমরা, যদি লোনটা নেওয়া হয়, নিয়ে পড়াশুনো যদি চালিয়ে যাই, তারপরে একটা মানে সুযোগ আমাদের সামনে থাকছেই, যে জীবনে একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়া, কোনো একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ তো থাকছেই। সেই কারণে সকলকে আবার বলবো যে যাদের আর্থিক ভাবে যারা একটু পিছিয়ে আছো, তারা নির্দ্বিধায় এই লোনটা নিতে পারো, নিয়ে নিজেদের পড়াশুনো যাতে কোনো রকম ভাবে আটকে না যায়, কোনো রকম ভাবে মাঝপথে থেমে না যায়, তোমরা নিজেদের পড়াশুনো চালিয়ে যেতে পারো এই লোনটার মাধ্যমে। তো এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে কিভাবে আমরা এই লোনটা তো নেব, কিন্তু লোন একবার নিয়ে নিলাম, শোধ কিভাবে দেব, কিংবা পরবর্তী আমার উপরে সত্যি একটা বোঝা স্বরূপ হয়ে যাবে না তো? ব্যাপারটা অনেকটাই মানে সহজতর করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। যেটা বললাম যে প্রায় 15 বছর রাখা হয়েছে এটা শোধ করার জন্য। এবং ছাত্রছাত্রী, তাদের প্যারেন্ট বা লিগ্যাল গার্ডিয়ান যারা আছেন, তারা এই অ্যামাউন্টটা শোধ করে দিতে পারেন। এবং শোধ করার পাশাপাশি যেটা হবে, তাদের ঠিক সময়ে শোধ দিতে পারলে আবার স্পেশাল ছাড়ও তাদেরকে মানে ব্যবস্থা করা হবে, যাতে করে ওই সুদের উপরেও আবারও কিছু তারা ছাড় পান, দিয়ে আলটিমেট সুবিধা ছাত্রছাত্রীদের জন্য থাকে, সেই বিষয়টা ভাবা হয়েছে। কাজে তোমরা নির্দ্বিধায় যারা মানে চিন্তা ভাবনা করছো লোন নেব কি নেব না, মানে সংশয়ের ভিতরে আছো, তারা কোনো রকম ভাবে মানে সংশয় মুক্ত পুরোপুরি ভাবে হয়ে এই লোনটাতে মানে তোমরা অ্যাভেল করতে পারো বা নিতে পারো। এবং এই লোনটা আমরা কিসের জন্য নেব? যেমন স্কুলে আমাদেরকে ফি দিতে হয়, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে যারা আছে, কিংবা যে সমস্ত প্রফেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে, ধরো এমবিএ অনেকে করছে, বিবিএ বিসিএ করছে, এমসিএ করছে,
তাদের ক্ষেত্রেও যে সমস্ত টিউশন ফিজ বা নানা রকম যে ফি থাকে, কিংবা কেউ কোনো কম্পিটিটিভ কোচিং সেন্টারে ভর্তি হয়েছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, সেখানেও যে খরচা আছে, তারপর পরীক্ষার এন্ট্রান্সের পরীক্ষার জন্য তারা এই সমস্ত লোনটাকে ব্যবহার করতে পারে। তারপরে আমরা অনেকে যারা হোস্টেলে থাকে, পালপাড়া কলেজ বলো বা অন্যান্য যে সমস্ত জায়গায় অনেকে হোস্টেল থাকে, কিংবা অনেকে পেইং গেস্ট হিসাবে থাকে, মেসে থাকো, সেই খরচাটাকেও তোমরা বহন করতে পারো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের এই লোনের মাধ্যমে। তারপরে আমাদের বই কেনা বলো, কিংবা ডিজিটাল সার্ভিস, কম্পিউটার কেনা, ল্যাপটপ কেনা দরকার হতেই পারে, যারা সায়েন্সে আছে তাদের তো অত্যন্ত দরকার হয়, তারাও এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা এই সুযোগ সুবিধা নিতে পারো। তারপরে যেমন আমরা বিভিন্ন প্রজেক্ট সাবমিট করতে হয়, কিংবা ভূগোলে পড়ছো যারা বা অন্যান্য সাবজেক্টে, তাদের একটা ডিপার্টমেন্টাল ট্যুর হয়, ডিপার্টমেন্টাল ইন দ্য সেন্স একটা মানে সাবজেক্ট রিলেটেড ট্যুর একটা করতে হয় ফিল্ড ওয়ার্কের জন্য, তার একটা বড় অঙ্কের খরচা থাকে, সেই খরচাটাও এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। তারপরে এছাড়াও যেমন পড়াশুনো রিলেটেড যা কিছু আমরা সমস্ত কাজেই এই লোনটাকে ব্যবহার করতে পারি। তো সেই কারণে বলবো, যারা আমরা পালপাড়া বা এই সমস্ত অঞ্চলে, আমাদের কলেজে বর্তমানে তোমরা পড়াশুনো করছো বা অনেকে কলেজ থেকে বেরিয়েও গেছো, তারা হায়ার স্টাডিজের জন্য পড়াশুনো শুরু করছো বা করতে চাও, তোমরা নির্দ্বিধায় লোনটা নিয়ে আর্থিক দিকটার কথা, আর্থিক সংকট বা আমরা যেটা বলি একটু পিছিয়ে পড়া আর্থিকভাবে, তারা কোনোভাবেই চিন্তা মানে না করে নির্দ্বিধায় এই লোনটা নিতে পারো, নিয়ে পড়াশোনাটা তোমরা নিয়ে যেতে পারো, যাতে করে ভবিষ্যতে একটা সমাজে ভালো জায়গায় তোমরা মাথা তুলে দাঁড়াতে পারো, কিংবা একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারো। তো যাই হোক, তোমরা এই বিষয়ে অনেক কিছু বলে শুনেছো, আরো আমাদের সুমন স্যার আছেন, অরিন্দম স্যার আছেন, ওনারা সকলেই সব বলবেন। তো আমি আর বিশেষ কিছু বললাম না, তোমাদের যাবতীয় যা কিছু যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারো, স্যাররা আছেন, ওনারা উত্তর দেবেন প্রত্যেকে। সকলকে ধন্যবাদ। আর আশা করব তোমরা যারা ভাবছো বা চিন্তা সংশয়ের ভিতরে আছো নেবো কি নেবো না, তোমরা নির্দ্বিধায় এই লোনটাকে নিতে পারো, নিয়ে পড়াশোনা এগিয়ে যাও। আশা রাখবো ভবিষ্যৎ তোমাদের ভালো হবে, এই আশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। সুমন, হ্যাঁ, ব্যাক টু ধন্যবাদ ইউ। সুজিত দা। একটু যদি ধরো কিছু স্টুডেন্ট আছে, ও বলতে চাইছে হয়তো কিছু প্রশ্ন। হ্যাঁ, বিশ্বজিৎ ভুইয়া কিছু জিজ্ঞাসা করবে, হ্যান্ড রেস করেছো। বিশ্বজিৎ ভুইয়া, বিশ্বজিৎ হ্যালো ভুইয়া। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো, কি প্রশ্ন তোমার? একটু স্যার আমি হ্যাঁ হেডফোনটা ইউজ করি, তারপরে হ্যাঁ, বলছি স্যার। আপনি অন্য কোশ্চেনটা করুন, আমি বলছি। না আর তো কেউ নেই আমার কাছে এখন, শুধুমাত্র বিশ্বজিৎ ভুইয়াই দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে 1 মিনিট, আমি আসলে বাইরে এত চিৎকার হচ্ছে স্যার, ঝগড়াঝাটি হচ্ছে তো তাই শোনা যায়নি ঠিক আছে হেডফোনটাও। ঠিক আছে বিশ্বজিৎ, তুমি বলো। তা আমি পরের জনকে যাচ্ছি, তুমি ঠিক হয়ে নাও। পরের জন হচ্ছে খুকুমণি দাস। খুকুমণি দাস শুনতে পাচ্ছ? খুকুমণি দাস, খুকুমণি দাস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। যাও। হ্যাঁ, কি প্রশ্ন? খুকুমণি দাস, আনমিউট করে তোমার নিজের প্রশ্ন বলো। আনমিউট আছো তুমি? খুকুমণি দাস, আমরা তোমাকে শুনতে পাচ্ছি, তুমি তোমার প্রশ্ন বলো। না, মনে হচ্ছে স্যার আমি প্রবলেম হয়েছে। হ্যাঁ, বিশ্বজিৎ ভুইয়া। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার যেটা আমার কোশ্চেন ছিল, যে এখানে লেখা আছে আবেদনকারী সহ যে ঋণ গ্রহীতার সঙ্গে যে ক্যাম্পে আসার অনুরোধ জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে, হ্যাঁ এখানে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি সম্বলিত নথির জেরক্স কপি। হ্যাঁ পরে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র বা নথির জেরক্স কপি। হ্যাঁ। তো এটা তো আমাদের কাছে আছে, যেটা ভর্তির প্রমাণপত্র বলতে হুম হুম রিসিভ কপি, টাকা দিয়ে ভর্তি হয়েছে। হুম হুম। কিন্তু ওপরেরটা আমরা কোনটা সাবমিট করবো? আপনারা দেবেন না আমরা নিজেরাই লিখে সাবমিট করবো? হ্যাঁ ঠিক আছে, এই বিষয়ে আমি বলবো শেষে, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়ে আমি বলবো, এইগুলোই প্রবলেম থাকে, সেই জন্যই অ্যাওয়ারনেস ক্যাম্পটা করা, আমি বলবো এই বিষয়ে।
ঠিক আছে, একটু ওয়েট করো, একটু থাকো, আমি লাস্টে বলবো যখন সমস্ত টেকনিক্যাল ব্যাপারটা আমি বলে দেবো কি করতে হবে না করতে আচ্ছা হবে। স্যার, ঠিক আছে, একটু ওয়েট করো। আর যদি কেউ থাকে ঠিক আছে। সুজিত দাকে প্রশ্ন করার জন্য? আর কেউ নেই? এখন আমরা সামনাসামনি নেই, অথচ প্রশ্ন আসছে না। তখন সামনাসামনি ছিলাম, তখনও প্রশ্ন আসছিল না। এখন আমরা সামনাসামনি নেই, তাও প্রশ্ন আসছে না। মানে এরকম লজ্জা পেলে কিন্তু হবে না। তাহলে লজ্জা, হ্যাঁ ঠিকই, অনেকে আমরা যে লজ্জা পাচ্ছি বা ভয় পাচ্ছি, কি জানি স্যার যদি কিছু বলেন, খারাপ ভাবেন, খারাপ ভাবার কিছু নেই। যার মনে যা প্রশ্ন আসে তোমরা একদম নির্দ্বিধায় আমাদের সাথে বলো, শেয়ার করো, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমরা উত্তর এই মুহূর্তে নাও দিতে পারি তবুও জেনে বলবো, যেভাবে হোক তোমাদের উত্তর তোমাদেরকে দেবই। তো তোমরা নির্দ্বিধায় আমাদের সাথে মানে কথাবার্তা বলো, এবং যদি প্রশ্ন থাকে জানতে চাও। হ্যাঁ, প্রশ্ন করার নিয়মটা যে হ্যান্ড রেজ করবে, আমি এখান থেকে বলে দেবো। তাহলে আহ, কে হ্যান্ড রেজ করেছে আমি দেখতে পাবো, এবং সেখান থেকে আমি তাকে বলার সুযোগ করে দেবো যদি কেউ থেকে থাকে। আমরা কিন্তু সামনে নেই, আমরা মারধরও করতে পারবো না, সুতরাং প্রশ্ন করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সুজিত দা মনে হচ্ছে কেউ নেই, আমি অরিন্দম দাকে বলবো। অরিন্দম দা আছো? সুজিত দা তাহলে হ্যাঁ আছি। তুমি থাকো, হ্যাঁ হ্যাঁ প্রোগ্রামে হ্যাঁ, থাকো তুমি। তা আমি অরিন্দম দাকে এটার প্রাসঙ্গিকতা বলার জন্য একটু অনুরোধ করবো। ধন্যবাদ সুমন। অ্যাকচুয়ালি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এই যে লোনের যে কি দরকার, তার ম্যাক্সিমাম পোর্শনটা আমাদের সুজিত বাবু ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে লোনটা কেন লাগে, কি কারণে। আমি কিছু এই স্টুডেন্ট কার্ড ক্রেডিট কার্ডের কিছু টেকনিক্যাল ব্যাপার নিয়ে যাচ্ছি। বেসিক্যালি এটা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা লোন স্কিম। এই লোন স্কিমের সুবিধা এটাই যে আমরা যখন পার্সোনালি কোনো জায়গাতে শিক্ষাক্ষেত্রে লোন বা অন্য কোনো লোন অ্যাপ্লাই করি, তখন আমাদের বেসিক্যালি একটা গ্যারেন্টার দিতে হয়। এক্ষেত্রে আমাদেরকে এই ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমাদেরকে কোনো গ্যারেন্টার দিতে হয় না, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই হচ্ছে এর গ্যারেন্টার। সেজন্য লোনটার অ্যাপ্লিকেশন করা খুব সুবিধা। নেক্সট ইস্যু হচ্ছে এই আমি ম্যাক্সিমাম 10 লাখ পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং এটার লোনের 15 বছর পর্যন্ত আমি এটাকে শোধ করতে পারি। শোধ করার এরকম, ধরলাম আমি কোনো বিএসসি কোর্সের সঙ্গে যুক্ত। এবার বিএসসি বা বিএ কোর্স 3 বছরের কোর্স, তাহলে আমি তার ধরলাম তার ফার্স্ট সেমিস্টারে এই লোনটার জন্য আমি অ্যাপ্লাই করেছি, অ্যাপ্রুভ হয়েছি। তো যা আছে না গেল, হ্যাঁ সুজিত দা, মনোরঞ্জন সরি, দা শোনা যাচ্ছে? হ্যাঁ ধরে নিলাম তার অ্যাপ্রুভটা হলো। তাহলে আমার বেসিক্যালি আমার কোর্স শেষ হওয়ার মানে 3 বছর কমপ্লিট হওয়ার পরে আমি চতুর্থ বছরে আমার সে লোনটাকে যদি আমি শোধ না করি, আমি পঞ্চম বছর থেকে আমি চান্স পাবো এই লোনটাকে শোধ করার। পঞ্চম বছর থেকে 15 বছর পর্যন্ত, মানে 10 বছর আমার হাতে বেসিক্যালি তার টাইমটা থেকেই যাচ্ছে লোনটা শোধ করার। এর ইন্টারেস্ট রেটটাও খুবই কম, 5% সিম্পল ইন্টারেস্ট। এবং এক্ষেত্রে আর একটা সুবিধা আছে, যদি ধরলাম আমরা যে অ্যামাউন্ট লোন অ্যামাউন্ট নিলাম তার করসপন্ডিং আমাদের যে একটা কিছু একটা সুদ দিতে হয় ওই ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা যদি আমরা এই আমাদের কোর্স চলাকালীন, মানে আমরা ধরলাম যে আমরা ফার্স্ট সেমিস্টারে আমাদের লোনটা স্যাংশন হয়েছে, তাহলে আমাদের এই যে 3 বছরের কোর্সের ভিতরে এই 3 বছরের মধ্যে যদি আমরা শুধু ওই সুদের পরিমাণটা শোধ করে দিই, তাহলে আমাদেরকে 4% হিসাবে বাকি সুদটা দিতে হবে, মানে আমাদের ইন্টারেস্ট রেটটা 1% কমে যায়। এই একটা ফেসিলিটি আমাদের আছে। নেক্সট ইস্যু হলো, যেহেতু আমাদের 15 বছরের আমাদের একটা টাইম পিরিয়ড পেয়ে যাচ্ছি, মানে অফ দ্য অর্ডার প্রায় 10 বছরের টাইম পিরিয়ড পেয়ে যাচ্ছি সেটাকে শোধ করার, মানে আমার লোন নেওয়ার পরে 15 বছর আমি টাইম পাই বেসিক্যালি। তো 10 বছর একটা এনাফ টাইম আমি সেই লোনটাকে শোধ করে দিতে পারি। এবারে এই লোনটার যখন আমরা অ্যামাউন্ট লিখি তখন স্টুডেন্টদের মধ্যে বেশ কিছুটা প্রবলেম দেখা যায়। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল ধরলাম আমাদের কলেজের কোর্স ফিস 50,000 টাকা, আমি এটা ধরে নিলাম। তো আমাদের যেটা এক্সাক্ট কোর্স ফিস, আমাদের কিন্তু মনে করে সেই এক্সাক্ট কোর্স ফিসটা যেটা কলেজ থেকে ডকুমেন্ট দেওয়া হয় সেই অ্যামাউন্টটাই লিখতে হবে। এখন আমি আমার কোর্স ফিস লিখলাম 50,000 টাকা, মানে আমি ডকুমেন্ট দিচ্ছি 50,000 টাকা এবং কোর্স ফিস লিখছি 1 লাখ টাকা। এরকম করলে কিন্তু সেই ধরনের লোনগুলো আমার কোনো স্যাংশন হবে না, রিজেক্ট হয়ে চলে আসবে। এই একটা ইস্যু আছে, সেই জন্য অ্যাপ্লাই করার সময় এক্সাক্ট কোর্স ফিসটা লিখতে হবে। এখন কোন স্টুডেন্ট যদি দেখা যায় যে সে থার্ড সেমিস্টারে পড়ছে, তাহলে সে কতখানি
অ্যামাউন্টের কোর্স ফিজ লিখবে। এখন এই যে ধরি তার থার্ড সেমিস্টারে তার কোনো কি বলে লোন স্যাংশন হয়েছে, তাহলে লোন যে স্যাংশন হলো তাহলে তার হাতে আর কতগুলো সেমিস্টার পড়ে থাকছে, যে রিমেনিং যে সেমিস্টার পড়ে থাকছে তাকে কিন্তু কোর্স ফিস বলতে সেই রিমেনিং সেমিস্টারের কোর্স ফিসটা লিখতে হবে। কারণ একবার যখন লোনটা স্যাংশন হবে তখন কলেজের অ্যামাউন্টটা ডাইরেক্টলি ব্যাংক থেকে কলেজের অ্যাকাউন্টে চলে আসবে। সেই জন্য শুধু যেটুকু রিমেনিং সেমিস্টার আছে সেইটুকু রিমেনিং সেমিস্টারের কোর্স ফিস আমাকে দেখিয়ে অ্যাপ্লাই করতে হবে। স্টুডেন্টরা এই কোর্স ফিস ছাড়া বিবিধ হিসাবেও তার হোস্টেল ফিস বা তার পড়াশোনার অন্য কোনো খরচা বা ল্যাপটপ কেনার খরচা বা অন্য এরকম কোনো খরচা হিসাবে দেখিয়ে সে একটা অ্যামাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেই বাকি কোর্স ফিস ছাড়া বাকি রিমেনিং অ্যামাউন্টটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। এখন আমরা যখন এই অ্যাপ্লিকেশন গুলো ভেরিফাই করি তখন বেশ কিছু জায়গাতে আমরা লক্ষ্য করেছি, দেখা গেল কোর্স ফিস লিখেছি আমি 20,000 টাকা এবং লোন অ্যামাউন্টটা আমরা লিখেছি প্রায় 5 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এই ধরনের লোন কিন্তু আমার স্যাংশন হবে না। কারণ হচ্ছে আমি কোর্স ফিস দেখাচ্ছি একটা ফিজিবল অ্যামাউন্ট হওয়া উচিত, যে আমি 20,000 টাকা লিখেছি তার বাকি 4,80,000 টাকা আমার বিবিধ খরচা, এরকম যদি আমরা লিখি তাহলে সেই ধরনের লোন কিন্তু ব্যাংক থেকে রিজেক্ট করে দেবে। তার মানে আমি যদি লিখলাম যে 20,000 টাকা আমি একটা লিখেছি যে আমার কোর্স ফিস আর বাকি কিছু মিলিয়ে আমি 1 লাখ টাকার মধ্যে কিছু এটা লিখলাম, তাহলে আশা করা যায় যে সেই ধরনের লোন অ্যামাউন্টটা স্যাংশন হওয়ার একটা চান্স থেকে যায়। কিন্তু আমি আমার বিবিধ খরচাটাই দেখিয়ে দিলাম আমার টিউশন ফিস থেকে বেশি, তাহলে এই ধরনের খুবই একটা বেশি করলে কিন্তু আমাদের এই ধরনের লোনগুলো কিন্তু স্যাংশন হয় না। সেই জন্য অ্যাপ্লিকেশন করার সময় একটা আমি যে ধরনের আমি টিউশন ফিস লিখছি আর বিবিধ খরচার মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে, মানে উল্টো পাল্টা অ্যামাউন্ট লিখলে সেইগুলো যদি আমরাও ফরওয়ার্ড করে দিই তাহলে সেগুলো কিন্তু ফাইনালি ব্যাংকে বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আবার সেগুলো আমাদের কাছে রিটার্ন আসবে এবং সেগুলো আবার আমরা স্টুডেন্টদের কাছে রিটার্ন করে দেবো। সেই জন্য আমার অভিমত যে যারা এখন এই লোনের জন্য অ্যাপ্লাই করবে তারা কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ অ্যামাউন্ট লিখে যেন তারা অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মানে অ্যাপ্লিকেশনের প্রসিডিওর। ঠিক আছে, আর বাকি যে কিছু কোন কোন ডকুমেন্ট দেবো, কি কি টেকনিক্যাল ইস্যু বা কোন সাইটে যাবো সেই সব ব্যাপার আমাদের ভালো করে একটু পরে বুঝিয়ে দেবেন। ঠিক আছে, এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অরিন্দম দা। আমি এবার একটু টেকনিক্যাল ব্যাপারটা বলবো। আমি এই স্কিমের হেল্প ডেস্ক অফিসার। টেকনিক্যাল ব্যাপারটা বলবো মানে আমি স্ক্রিনটা শেয়ার করে দেবো, আমি দেখাবো কোথায় কি আছে না আছে, কোন জায়গায় যেতে হবে এবং আমাদের যে অ্যাডমিন পোর্টাল আছে সেখানে কতজন কি অ্যাপ্লাই করেছে, কতজন রিজেক্ট হয়েছে, কাদা ডিএনওর কাছে গেছে মানে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের কাছে অ্যাপ্লিকেশনটা গেছে, আমি সেগুলো সমস্ত ইনফরমেশন স্টুডেন্টকে দেখাবো। এবং এখনো যদি এই মুহূর্তে বসে যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করে এবং আমরা সঙ্গে সঙ্গেই কিন্তু এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেবো। ইভেন আমাদের অ্যাকচুয়ালি এই অ্যাওয়ারনেস ক্যাম্পের প্রাসঙ্গিকতা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি। আমাদের এই 3 দিন হচ্ছে, এই 3 দিনের মধ্যে আমাদের মাত্র 5 জন স্টুডেন্ট এই লোনের জন্য অ্যাপ্লাই করেছে, মাত্র 5 জন। প্রথম হয়েছে 21 তারিখ, 21শে ডিসেম্বর। 21শে ডিসেম্বরের পর আজকে হচ্ছে 3 তারিখ, 21 থেকে 27 তারিখের মধ্যে একটা অ্যাপ্লিকেশন পেয়েছি আমরা, আর 27 থেকে 3 তারিখের মধ্যে আমরা 4টে অ্যাপ্লিকেশন পেয়েছি। তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন, 2টো অ্যাপ্লিকেশন আমরা ফিরিয়ে দিয়েছি স্টুডেন্টদের কাছে, কেননা ওখানে কিছু ওই কোর্স ফিস সংক্রান্ত কিছু ভুলভাল ছিল, এবং 3টে অ্যাপ্লিকেশন আমরা ফরওয়ার্ড করেছি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে। তা এইটা হলো আমাদের কলেজের স্ট্যাটিস্টিক্স। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এইটা হলো আমাদের কলেজের স্ট্যাটিস্টিক্স। এখন এটা হলো আমাদের স্ট্যাটিস্টিক্স, কতগুলো অ্যাপ্লিকেশন পড়েছে। এইখানে কিছু কিছু হেডস আছে যেগুলো অ্যাকচুয়ালি স্টুডেন্টরা মেসেজ দেখে বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। এখানে কিছু কিছু টার্ম আছে, যেমন একটা টার্ম হচ্ছে HOI, এখানে দেখা যাচ্ছে ফরওয়ার্ডেড বাই HOI টু HED। এই HOI টার্মটা বুঝতে পারছেন? HOI টার্মটা মানে অ্যাকচুয়ালি হেড অফ দ্য ইনস্টিটিউশন, এটা আমাদেরকে বলা হচ্ছে, মানে আমাদের কাছে আসলো, অ্যাপ্লিক্যান্ট থেকে HOI এর কাছে আসলো। ঠিক আছে, অ্যাপ্লিক্যান্ট থেকে HOI এর কাছে আসলো। এবার আমরা কাকে পাঠাবো? আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে পাঠাবো। এই কথাটা বলা হচ্ছে সকাল থেকেই, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। এটাকে শর্ট ফর্ম দেওয়া হচ্ছে HED। ঠিক আছে,
হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। এরপর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কোথায় পাঠাবে? অ্যাপ্লিকেশনটা পাঠাবে ব্যাংকে। এটা ফরওয়ার্ডেড বাই হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট টু দ্য ব্যাংক। সেখানে গেছে 40খানা অ্যাপ্লিকেশন আমাদের কলেজ থেকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ করে ব্যাংকে পাঠানো হয়েছে। ব্যাংক কি কি কাজ করতে পারে সেটা আমরা এবার দেখি। ব্যাংক অনেকগুলো কাজ করতে পারে। একটা হচ্ছে লোন রিজেক্ট করতে পারে, যেটা আমাদের কলেজের কিন্তু একজন অলরেডি হয়ে গেছে এবং তার লোন রিজেক্ট করার কারণ আমরা দেখবো এখান থেকে। লোন স্যাংশন এখনো পর্যন্ত কারুর হয়নি, তার মানে ব্যাংক লোন রিজেক্ট করতে পারে, লোন স্যাংশন করতে পারে। লোন কোথায় পাঠাতে পারে? ব্যাংক পাঠাতে পারে অ্যাপ্লিকেশনকে ডিএনওর কাছে, মানে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার। আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন নোডাল অফিসার আছেন, ওনার কাছে হচ্ছে এই 7টা অ্যাপ্লিকেশন গেছে এবং কেন গেছে তার দেখবো, কজনে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে দেখবো যে কি হয়েছে না হয়েছে। এবং তার মধ্যে থেকে ডিএনও যিনি আছেন, মানে যিনি ডিস্ট্রিক্ট নোডাল অফিসার যিনি আছেন, উনি কিছু অ্যাপ্লিকেশন পাঠিয়েছে আবার অ্যাপ্লিক্যান্টের কাছে, মানে এবার অ্যাপ্লিক্যান্ট থেকে ঘুরে আসবে। কিন্তু এখানে মনে রাখতে হবে, যদি কোনো স্টুডেন্টদের লোন একবার রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই অ্যাপ্লিকেশন গুলো আর ঘুরবে না, কেন ওখানেই গল্প শেষ হয়ে গেল। মানে এখানে যার লোন রিজেক্ট হয়েছে সে কিন্তু আর এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? বাকিরা এদের কাছে যারা আছে, মানে ডিএনও যিনি অ্যাপ্লিকেশনের কাছে পেটেছে, মানে অ্যাপ্লিক্যান্ট কি করবে? অ্যাপ্লিক্যান্ট আবার আমাদের কাছে পাঠাবে এইচওআই এর কাছে কিছু ঠিক করে। এইচওআই আবার ভেরিফাই করে সেটা এইচইডির কাছে যাবে, এইচইডির কাছ থেকে ব্যাংক, এইভাবে চলতে থাকবে জিনিসটা। এই হচ্ছে টোটাল সার্কুলেশন হচ্ছে, ঠিক আছে? এবার আমি যেটা অরিন্দম দা বলছিল যে কোর্স ফি, এবং আর একটা প্রশ্ন এসেছিল বিশ্বজিৎ ভুইয়ার কাছ থেকে যে আমরা কি লিখবো আর কোনটা আপলোড করব। তাহলে আমি এখানে একটা অ্যাপ্লিকেশন দেখি, আমরা যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিক্যান্টের কাছে পাঠিয়েছি, মানে এইচওআই রিটার্ন করেছে অ্যাপ্লিক্যান্টের কাছে এরকম আমি অ্যাপ্লিকেশন দেখছি। এবার আমরা দেখবো হচ্ছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচওআই, মানে আমরা কাকে? ডিপার্টমেন্টকে না অ্যাপ্লিক্যান্টকে। তাহলে এরকম আমি একটা র্যান্ডম অ্যাপ্লিকেশন তুলে নিই, কেন আমরা অ্যাপ্লিক্যান্টের কাছে ফিরিয়ে দিয়েছি। এই ধরি বিশ্বনাথ মাইতির অ্যাপ্লিকেশনটা আমরা দেখি। প্রথমে ট্র্যাক অ্যাপ্লিকেশনটা দেখি কি বলতে চাইছি। ট্র্যাক অ্যাপ্লিকেশনটা দেখেছি, বলছে ওর তো রেজিস্ট্রেশন ডান করেছিল জুলাই মাসের দিকে 2021 সালে, এবং এখানে আমরা ওদের কাছে পাঠিয়ে দিচ্ছি, ওরা কিন্তু তারপর আর কিছু ফার্দার স্টেপ নেয়নি। কি বলছে? ওয়েদার দ্য অ্যাভেলেবল কোর্স ফি উইল বি ইয়েস অ্যান্ড অ্যাপ্রক্সিমেট কোর্স ফি ইজ রং, ইট উইল বি কত 5,000 অনলি, এরকম লেখা রয়েছে। মানে এটা আমরা লিখে পাঠিয়েছি ওর কাছে কিন্তু এই রিমার্ক সহ একটা মেসেজ গেছিল, কিন্তু ও হয়তো কোনোভাবে দেখেনি বা হতে পারে সে ইন্টারেস্টেড নয়, সেটা আলাদা কথা। কিন্তু কেন গেছিল এই যে কথাটাই, যে ওয়েদার দ্য অ্যাভেলেবল কোর্স ফি ইয়েস, তার মানে নিশ্চয়ই ও অ্যাভেলেবল কোর্স ফির যে অপশনটা ছিল সেটাকে ও নো করেছে, কিন্তু কোর্স ফিটা দিতে হবে। যে কোর্স ফির কথাটা বিশ্বজিৎ ভুইয়া একটু আগে প্রশ্ন করছিল যে আমরা ওটা কোনটা দেবো, সেটা হয়তো বুঝতে পারিনি, সেটাও সব আমি দেখাবো যে কোনটা দিতে হবে না দিতে হবে, সব আমি এখানে দেখিয়ে দেবো। আর অ্যাপ্রক্সিমেট কোর্স ফিটা মনে হচ্ছে কিছু একটা ভুলভাল লিখেছে, ওই কোনো একটা সেমিস্টারে ভর্তি হয়েছে কিন্তু সেই সেমিস্টার হয়তো ইনক্লুড করেছে বা এক্সক্লুড করেছে, এরকম কিছু একটা হয়েছে। এখানে আমরা লিখে দিয়েছি মোটামুটি 5,000 লিখলে সেটাকে আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে পাঠাতে পারতাম। তাহলে আমি এবারে ওর অ্যাপ্লিকেশনটা দেখি। বিশ্বজিৎ, এটার নামটা হচ্ছে বিশ্বজিৎ মাইতি, এই বিশ্বনাথ মাইতি, এটা হচ্ছে ওর অ্যাপ্লিকেশন। সব স্টুডেন্টদের এরকমই দেখতে লাগবে, মানে যখন অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে আসবে। এখানে যেটা ইম্পর্টেন্ট, যেটা একটু আগে বলছিল অরিন্দমদা, যে এখানে কো বড়োয়ার লাগবে। কো বড়োয়ার হচ্ছে এখানে ওর বাবা আছে, ঠিক আছে, এবং তার যা প্রফেশন এই সমস্ত গুলো দিতে হবে। এবার আমি দেখি কোন জায়গাটা ও নো করেছে। এই যে আমরা কোন জায়গাটা দেখবো, এই জায়গাটা দেখবো যে ওয়েদার দ্য অ্যাভেলেবল কোর্স ফি ডকুমেন্ট, দেখ এখানে নো করা রয়েছে, এটা অ্যাকচুয়ালি ইয়েস করতে হবে। এই ইয়েসটা করলে এর রেসপেক্টে একটা ডকুমেন্ট আপলোড করতে বলবে, এই অ্যাভেলেবল কোর্স ফি রেসপেক্টে একটা ডকুমেন্ট আপলোড করতে বলবে, ঠিক আছে? এইটা গেল, এইটা একটা ভুল রয়েছে। এবং আমাদের কোর্স ফি দেখ লিখেছে 65,000 টাকা,
আমাদের কলেজের কোর্স ফি কি অত? আমাদের কলেজের কোর্স ফি খুবই নমিনাল, তাই না? এবং সেই বেসিসে ওকে লিখতে হতো, এবং ও কি লিখতো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ও যখন এখানে অ্যাপ্লাই করবে, এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। কি কি? অ্যাডমিশন রিসিপ্ট, যেটা অলরেডি আমাদের কাছে আছে। কো বড়োয়ারের অ্যাড্রেস প্রুফ, কো বড়োয়ারের অ্যাড্রেস প্রুফ কি হবে? তার ওনার আধার কার্ড হবে। আন্ডারটেকিং ডকুমেন্ট অফ দ্য কো বড়োয়ার ইনস্টিড অফ প্যান, যদি প্যান কার্ড না থাকে সেই আন্ডারটেকিংটা কোথায় আছে এটা আপলোড আমি দেখে দিচ্ছি ভিউ করে। এই যে জিনিসটা, এটা যখন আমরা ফর্ম ফিল আপ করবো, সেই ফর্ম ফিল আপের সময় পাবো। সেই ফর্ম ফিল আপে জাস্ট নাম লিখে সিগনেচার করে আপলোড করে দিতে হবে। এটা ফর্ম ফিল আপের সময় পাবো, অন্য সময় পাবো না, ঠিক আছে? মানে নর্মাল আমি গেলে পাবো না, ফর্ম ফিল আপের সময় পাবো। এবং যদি প্যান কার্ড স্টুডেন্টেরও না থাকে, তার যে ডকুমেন্টটা সেটা হচ্ছে এইটা, এটা আমরা ফর্ম ফিল আপ করার সময় ওখানে পাবো, ঠিক আছে? যদি যখনই আমরা নো করব, প্যান কার্ড নেই, তখনই এই ডকুমেন্টটা ডাউনলোড করতে বলবে এবং আমরা ডাউনলোড করব, সিগনেচার করব, তুলে দেবো, ঠিক আছে? এটা আমরা ওখানে পাবো। আর স্টুডেন্টের আধার কার্ড, সে তার আধার কার্ড আছে, কিন্তু কোনটা নেই এখানে? একটা হচ্ছে নেই কেন, ও এখানে নো করেছে তাই ওটা নেই। এই যে এখানে ওয়েদার দ্য অ্যাভেলেবেল কোর্স ফি ডকুমেন্ট, এটা ও নো করেছে তাই এখানে আপলোড করার জায়গা দেয়নি। ওটাকে ইয়েস করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ও অ্যাডমিশন রিসিপ্টটা এবার আমরা দেখি, কেননা সেই রেসপেক্টে তো আমাদেরকে এখানে অ্যাপ্রক্সিমেট কোর্স ফিটাকে লিখতে হবে। লোন অ্যামাউন্ট যা লিখেছে লিখেছে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কেন ওর 10 লাখ টাকা লোন লাগতেই পারে। কিন্তু এমন কেন কোনো স্টুডেন্ট যেন না লেখে, অ্যাপ্লিক্যান্ট না লেখে এটা 10 লাখের বেশি 20 লাখ এরকমও লিখেছে, তার জন্য লোন অন্য জায়গায় গেছে। আমি দেখাবো সেই অ্যাপ্লিক্যান্টটা 20 লাখ লিখেছে, সেই জন্য ব্যাংক থেকে ওটা অন্য জায়গায় গেছে, এটা আমি দেখাবো এখানে। এটা যেন 10 লাখের বেশি না হয়ে যায়, তাহলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তাহলে আমাদের এন্ড থেকেই তাহলে তার এন্ডে চলে যাবে। আমরা কিন্তু লোন অ্যামাউন্ট কত লাগবে সেটা নিয়ে আমরা অতটা বেশি কনসার্ন নই, সেটা যেন উইদিন 10 লাখ থাকলে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে এইটা, অ্যাপ্রক্সিমেট কোর্স ফি, এবং এটাকে ইয়েস করা হয়েছে কিনা। এবং অ্যাপ্রক্সিমেট কোর্স ফি আমরা কিভাবে ক্যালকুলেট করব দেখি। এখানে ও অ্যাডমিশন রিসিপ্টটা দেখছি, ও হচ্ছে থার্ড সেমের টাকা দিয়েছে। দেখে নিচ্ছি, এই যে থার্ড সেম লেখা রয়েছে, দেখা যাচ্ছে কি? থার্ড সেম লেখা রয়েছে। থার্ড সেমে ও কত টাকা দিয়েছে? 2,410 টাকা। তাহলে ওর শুধুমাত্র ফিফথ সেমের টাকা বাকি আছে। মানে আমাদের কলেজে তো 3বার টাকা নেওয়া হয়, মানে প্রথমে যখন ভর্তির সময় টাকা নেওয়া হয়, এক সময় একদম পুরো ভর্তির সময় টাকা নেওয়া হয়, তারপরে নেওয়া হয় তোর হচ্ছে থার্ড সেমিস্টারে গিয়ে, মানে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, আর হচ্ছে ফিফথ সেমিস্টার। মানে ফার্স্ট সেমিস্টারে নেওয়া হলে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার নেওয়া হবে মানে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, আর ফিফথ সেমিস্টার নেওয়া হলে ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার। তাহলে ও ফিফথ সেমিস্টারের টাকা কিন্তু তখনও দেয়নি যখন ও এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করছে। সুতরাং ওর অ্যাপ্রক্সিমেট কোর্স ফি ও 3,000 বা 3,500 বা 4,000, 5,000 পর্যন্ত ও লিখতে পারতো, তাই না? কেন ওখানে 2,410 আছে, ও 2,500ও লিখতে পারতো, ঠিক আছে? তাহলে আমরা ওইটা ফরওয়ার্ড করে দিতাম। এইটা একটা প্রবলেম ছিল বলে ওর কাছে এই জিনিসটা ফিরে গেছে, এই যে রিজনটা লিখে আমরা ফিরিয়ে দিয়েছি। আর একটা কি, আর একটা হচ্ছে কোর্স ফিটা ইয়েস করতে হতো। এবার এই কোর্স ফি ডকুমেন্ট আমরা কোথা থেকে পাবো, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই কোর্স ফি ডকুমেন্ট আমাদের কলেজের যে ওয়েবসাইট রয়েছে yspm.edu.in, ওই ওয়েবসাইট থেকে আমরা পাবো। দেখে নিচ্ছি কিভাবে পাবো। আমরা yspm.edu.in এ গেলাম, এটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইট, সবাই দেখেছে, এটা আমাদের কলেজের ওয়েবসাইট। এখানে কোথায় আছে, এখানে যে স্টুডেন্ট কর্নার রয়েছে, এই স্টুডেন্ট কর্নারের মধ্যে আমরা একটা ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে ফি স্ট্রাকচার লেখা রয়েছে, স্টুডেন্ট কর্নারের মধ্যে ফি স্ট্রাকচার লেখা রয়েছে, এবং ফি স্ট্রাকচারের উপর আমরা দেখতে পাচ্ছি কোন একাডেমিক সেশনের ফি স্ট্রাকচার আমাদের কাছে লাগবে। আমাদের যেহেতু 2021-22 চলছে, তাহলে 2021-22 সেশনের ফি স্ট্রাকচার লাগবে। তাহলে 2021-22 সেশনের ফি স্ট্রাকচারকে ক্লিক করলাম, একটা পেজ খুললো। সেই পেজে সমস্ত কোর্স, যে কোর্সগুলো আমাদের কলেজে আছে, সব কোর্সেরই ফি স্ট্রাকচার এখানে আপলোড করা আছে। প্রথমে আছে ফিফথ সেমিস্টার,
তার হচ্ছে অনার্স জেনারেলে ফি স্ট্রাকচার, বিএ আলাদা আছে, বিএসসি আলাদা আছে। এরপরে থার্ড সেমিস্টার বিএ আলাদা আছে, বিএসসি আলাদা আছে, ফার্স্ট সেমিস্টার বিএ বিএসসি একসঙ্গে আছে। হুম হুম। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমার? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম, ঠিক আছে। না, জয়েন করছে মনে হচ্ছে কেউ। হুম, ঠিক আছে। একটু হ্যাঁ বিএডটা তাহলে, দেখাবেন স্যার। হ্যাঁ হ্যাঁ এবার তাহলে থার্ড সেমিস্টার আছে। এবার বিএডটা দেখা যাচ্ছে, বিএড এর সব সেমিস্টারেরই আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, বিএডটাই দেখাচ্ছি তাহলে। বিএড এর এখানে এই যে প্রিন্সিপাল স্যারের এই কলেজের সিএ আছে, প্রিন্সিপাল স্যারের সিগনেচার আছে, স্ট্যাম্প আছে, এবং বিএড এর কোর্সে সেমিস্টার ফিস এখানে রাখা রয়েছে। ঠিক আছে, এটাই পুরোটা সেমিস্টার ফিস। এটা থেকেই বোঝা যাচ্ছে। এটাকে মানে এখান থেকে ডাউনলোড করে নিয়ে, যে ডাউনলোডের অপশন দিচ্ছে, ডাউনলোড করে নিয়ে আপলোড করে দিতে হবে, আর কিছুই না। বিএডটা এমএডও করা আছে, এমএডও করা আছে, সিল সিল মারা আছে, প্রিন্সিপাল স্যারের সিগনেচার টিগনেচার সবই করা আছে। তাকে আপলোড করে দিতে হবে। আমি যদি বিএ বিএসসি দেখি, ফিফথ সেমিস্টারে দেখছি, ফিফথ সেমিস্টারে এটা হচ্ছে অনার্সের, বিএ অনার্স আর বিএ জেনারেল দুটো আছে। এটা বিএ এর পুরোপুরি বিএ কোর্সের। এটা হচ্ছে বিএসসির। এখানে সবই স্যারের সিগনেচার, স্ট্যাম্প প্রতিটাতে মারাই আছে। ঠিক আছে, আশা করছি অসুবিধা হবে না, এটা আপলোড করা যেতে পারে। ঠিক আছে, এটা অথেন্টিক আছে এবং কলেজ প্যাডে আছে। আমি থার্ড সেমিস্টার দেখিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় স্টুডেন্টদের, সেই জন্য এই ডিসিশনটা আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে, যাতে এই ফি স্ট্রাকচারটা দিতে যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এটা থার্ড সেমে বিএ বিএসসি জেনারেল, বায়ো বিএসসি আছে, বিএসসি অনার্স আছে, এবং কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, কেমিস্ট্রিদের আলাদা আলাদা কোর্স ফিজ আছে। তা সুতরাং সেইগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। জুলজির আমাদের আলাদা কোর্স ফি আছে, সেগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর ফার্স্ট সেমিস্টারটা অ্যাট এ গ্লান্স দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাকে বড় করলে বোঝা যাবে। ঠিক আছে, স্পষ্টই বোঝা যাচ্ছে, সুতরাং অসুবিধা কিছু হবে না। কোনটা কার কোর্স ফি সবটাই লেখা আছে এখানে, যে নিচে টোটাল করে লেখা আছে। এটা ফার্স্ট সেমিস্টারের জন্য। ফার্স্ট সেমিস্টার যারা ভর্তি হয়েছে, যারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবে, আমরা ফার্স্ট সেমিস্টার যারা অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই করবে, তাই তো ফার্স্ট সেমিস্টারের টাকাটা দেওয়া হয়ে গেছে, তারা থার্ড সেমিস্টার আর ফিফথ সেমিস্টারে যে টাকাটা হবে সেইটাকে লিখে এই অ্যাপ্রক্সিমেট কোর্স ফিটা লিখবে, এখানে এই অ্যাপ্রক্সিমেট কোর্স ফিটা লিখবে। আর যে ফিফথ সেমিস্টারে আছে তাদের তো টাকাটা দেওয়া হয়ে গেছে, আমাদের কলেজে তো টাকা নেওয়া হয়ে গেছে ফিফথ সেমিস্টার, তার মানে ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার ওরা টাকা দিয়ে দিয়েছে অলরেডি। তাই তো, তাহলে তারা কি লিখবে? তাদের তো আর টাকা দেওয়ার কিছু নেই। তারা অন্তত, যেহেতু ফিফথ সেমিস্টার মানে টাকাটা দিয়ে দিয়েছে, শুধু ফিফথ সেমিস্টারের টাকা ওই অ্যাপ্রক্সিমেট কোর্স ফি লিখেই দেবে, কেননা তাদের তো কিছু করার নেই, তারা তো এক্সট্রা কিছু দেখাতে পারবে না। এবার এর পরবর্তীকালে গভর্নমেন্ট কিরকম নিয়ম করবে তাদের জন্য, বা তারা কিভাবে টাকা পাবে সেটা, তখন তো ব্যাংক অ্যাকচুয়ালি লোনটা দেবে ব্যাংক, আমরা শুধু ফরওয়ার্ড করব। এই যে পোর্টালটা আমাদেরকে তৈরি করে দিয়েছে, এই পোর্টালের থ্রু দিয়ে আমরা ফরওয়ার্ড করব, এটা বোঝাই যাচ্ছে। এই যে ড্যাশবোর্ড রয়েছে, এখানে আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে পাবো এবং আমরা ফরওয়ার্ড করব। আমাদের লোন দেওয়ার ক্ষমতা নেই, আমরা এটা করতে পারি যে অ্যাপ্লিকেশন গুলো ঠিকঠাক ভাবে পড়বে এবং যাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না স্টুডেন্টটা লোন পেতে, সেইটাই আমরা একমাত্র ইনশিওর এখান থেকে আমরা করতে পারি। এরপর ব্যাংক ডিসিশন নেবে যে লোন দেওয়া হবে কি হবে না। ঠিক আছে, এরপর আমি বলছি যে এইটা দেখি, এই স্ট্যাটাসটা দেখি, যে ডিএনও টু অ্যাপ্লিক্যান্ট, এছাড়া আর যে সমস্ত গুলো আছে, মানে মোটামুটি সিমিলার প্রবলেম আছে। রিটার্ন অ্যাপ্লিকেশন রিটার্ন বাই ডিএনও, নীলাঞ্জনা বলে একজন আছেন। এই যে রিকোয়ার্ড লোন অ্যামাউন্ট কত লিখেছে, 20 লাখ, তাই না? রিকোয়ার্ড লোন অ্যামাউন্ট কিন্তু 20 লাখ দিলে কি করে হবে? এটা 10 লাখের বেশি লোন নেওয়া যাবে না। এখানে 20 লাখ লিখেছে নাকি 2 লাখ লিখেছে,
এখানে লিখেছে মনে হয় 2 lakhs, ওখানে মনে হয় 20 লাখ লিখেছে না কিছু, এরকম কিছু একটা গন্ডগোল আছে। ওর এখানে কিছু রিটার্ন পাঠিয়েছে অ্যাপ্লিকেশন, আর এখানে ট্র্যাক আইডিতে দেখি কিছু লিখেছে হয়তো, এখানে বলেছে ব্যাংক থেকে এই কথাটা লিখে দিয়েছে, there has been no appropriate course fee details, so also the huge gap course fee and the bank loan। এই যে এই কথাটা লিখেছে না, এই যে there has been no appropriate course fee details, আমরা দেখছি ও কোর্স ফিতে কি দিয়েছে, আমি দেখি ও কিন্তু দিয়েছে, কোর্স ফিটা দিয়েছে, ঠিক আছে। ও যেটা দিয়েছে আমি বলছি, কোর্স ফি এই অ্যাডমিশন রিসিপ্টে যে ডকুমেন্টটা আপলোড করেছে, আমার মনে হচ্ছে ও সেই একই ডকুমেন্ট এখানে আপলোড করেছে, মানে মোটামুটি তাই করেছে। এটা তো হবে না, এই 3,450, এখানেও 3,450, ওই সেম ডকুমেন্ট। এখানে শুধু হেড ওয়াইজ লেখা রয়েছে, আর ওখানে হেডস ওয়াইজ লেখা নেই, ওখানে হেড ওয়াইজ লেখা নেই। কিন্তু সেটা তো দিলে হবে না, এইখানে কোন ডকুমেন্ট আপলোড করতে হবে, এই জায়গায় আপলোড করতে হবে এই ডকুমেন্টটা, এখানে যেটা রয়েছে তোলা, তাই তো? অথবা সেই সময় ও তো অনেকদিন আগে অ্যাপ্লাই করেছিল হয়তো, দেখছি কবে অ্যাপ্লাই করেছে, ও হয়তো অনেকদিন আগে অ্যাপ্লাই করেছিল। এটা এখানে দেখা যাবে না, অ্যাপ্লিকেশন ডেটটা দেখা যাচ্ছে, ট্র্যাকিয়ে দেখলে মনে হচ্ছে ও বোঝা যাবে। হ্যাঁ, ও হচ্ছে জুলাই মাসে অ্যাপ্লাই করেছিল, জুলাই মাসে রেজিস্ট্রেশন ডান করেছে, তারপরে সেই অ্যাপ্লিকেন্টটা এইচওআই এর কাছে এসছে, এইচওআই থেকে অ্যাপ্লিকেশন কার্ডে পাঠিয়েছিলাম আমাদের এইটা করার জন্য। তাহলে এটা জুলাই মাসে এসছে, জুলাই মাসে এই অ্যাপ্লিকেশনটা এসছে। তাহলে ওর করা উচিত ছিল কি, ওর এই তখন যেহেতু আমাদের তখন কোর্স ফিটা আপলোড হয়নি, তখন আমাদের ওদের করা উচিত ছিল প্রিন্সিপাল স্যারের কাছ থেকে গিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখে কোর্স ফির জন্য সিগনেচার স্ট্যাম্প মেরিয়ে আপলোড করানো উচিত ছিল। মানে এখন যেহেতু ওয়েবসাইটে এসে গেছে, তখন তো ছিল না, তখন তো সবে সবে শুরু হয়েছিল এটা। তো সৌরভ আচার্যের কি ব্যাপার, ওকে কেন এইতে গেছে? এটাও 7 লাখ লাগবে, অ্যাপ্রক্সিমেট কোর্স ফি লেখা আছে 2,700। ও এখানে এও একই সেম প্রবলেম, ও এটা 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 তো রিসিপ্ট, অ্যাডমিশন রিসিপ্ট, এখানেও মনে হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট, সেম রিসিপ্ট, এইগুলো প্রবলেম আছে। এই ট্র্যাক দেখলে আমরা বুঝতে পারবো এটা কিছু ব্যাংকের ইন্টারনাল গাইডলাইন্স হিসেবে কিছু প্রবলেম দিয়েছে, ব্যাংক থেকে এইটা নোটিফাই করেছে, নো কম্পাইল উইথ দ্য ব্যাংক ইন্টারনাল গাইডলাইন্স। এবার ডিএনও কিন্তু অ্যাপ্লিকেন্টের কাছে এটা ফেরত পাঠিয়েছে। এখানে যদি এই নামে কেউ থেকে থাকে, সৌরভ আচার্য, সে হয়তো মেসেজও পেয়ে থাকতে পারে, আর নীলাঞ্জনা গারু বলে কেউ যদি এখানে থেকে থাকে, তারা তাদের অ্যাকাউন্ট চেক করতে হবে, এখানে তারা তাদের অ্যাপ্লিকেশনটা পাবে এবং অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক করে যেন আবার আমাদের এন্ডে রিটার্ন করে। এবার রেজিস্ট্রেশন ডান করেছে কজন আমাদের কলেজে? এত লোক রেজিস্ট্রেশন ডান করেছে, কিন্তু সেটা ফরওয়ার্ড করেনি আমাদের এন্ডে। 112 জন এখনো রেজিস্ট্রেশন ডান করে রাখা আছে, 112 জনের, কিন্তু তারা এখনো পর্যন্ত এই যে অক্টোবর মাসে রেজিস্ট্রেশন ডান করেছে, আমাদের এন্ডে এখনো পাঠায়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশন ডান করে রেখে দিয়েছে। এদের উদ্দেশ্যে বলবো তারা যেন রেজিস্ট্রেশনটাকে আমাদের এন্ডে পাঠায়, এই রেজিস্টার যে জিনিসটা হয়েছে সেটা যেন আমাদের এন্ডে পাঠায়। আর কারোর কিছু কি প্রশ্ন আছে? প্রশ্ন আমি নিতে রাজি আছি। এরপরে আমি সাকসেস স্টোরি দেখাবো, কিছু স্টুডেন্ট যারা অলরেডি পেয়েছে, মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে, আমি তাদের কিছু ছবি দেখাবো। এটা অনেকে স্টুডেন্টের ধারণা হতে পারে যে তারা পাচ্ছে না হয়তো, বা দেবে না আমাদেরকে, তবে সেরকম নয়, সব প্রত্যেকেই পাবে। আর আর একটা কথা, এখানে এখানে একটা ছিল, এখানে তো দেখতে পাচ্ছি না, এখানে তোর হচ্ছে ওই কেউ স্কলারশিপ পায় কিনা এই কথাটা লেখা আছে। আমরা আমাদের আগে আগে যে এটা হয়েছিল, অ্যাওয়ারনেস ক্যাম্পটা হয়েছিল, অনেকে জিজ্ঞেস করেছিল যে স্কলারশিপটাকে ইয়েস করব নাকি নো করব।
মানে এরকম ধারণা হওয়া উচিত না যে আমি যদি স্কলারশিপ পাই তাহলে আমাকে লোনটা আর দেবে না, এরকম কিন্তু হয় না। মানে না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ স্কলারশিপ যে পায় সে আবার লোন অ্যাপ্লাই করেছে। এটা পজিটিভ দিকও হতে পারে, সে স্টুডেন্টটা অলরেডি নিডি, যে সে তার পড়াশোনা করতে চায়, সে তার হায়ার এডুকেশনে যেতে চায়, তবে কিন্তু তার জন্য তার লোনটা লাগবে, সুতরাং সেও কিন্তু লোন পেতে পারে। এটা কিন্তু একটা পজিটিভ দিকও আছে। সুতরাং স্কলারশিপ যারা যারা পায় তারা যেন এখানে উল্লেখ করে যে আমি স্কলারশিপ পাই। আর আমাদের যার রিজেক্ট হয়েছে একজন, সেটা হয়ে গেল রিজেক্ট বাই ব্যাংক। পিয়ালি দাস বলে একজন আছেন, ওনারটা রিজেক্ট হয়েছে, উনি এমএড এর ক্যান্ডিডেট, যে লোন রিজেক্টেড বাই ব্যাংক। এখানে তো কিছু নেই, বোঝা যাচ্ছে না এটা কেন রিজেক্ট করেছে। এটা হয়তো স্টুডেন্টদের সঙ্গে ওরা টিকেট করেছে। ও এটা এই জন্য হতে পারে, এই যে কোর্স ফি এবং লোন অ্যামাউন্ট একই লিখেছে, রিকোয়ার্ড লোন অ্যামাউন্ট আর কোর্স ফি একই লিখেছে, সেটার জন্যও কিন্তু হতে পারে। অথবা আর একটা কারণে হতে পারে যে এই রিসিপ্টটাতে কিছু প্রবলেম রয়েছে। রিসিপ্টটা এখানে 20,000 লেখা আছে, এখানে 80,000 লেখা আছে। এই যে ওটা হয়তো প্রিন্সিপাল স্যারের কাছ থেকে করিয়ে নিয়ে গেছিল, এটা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে করিয়ে নিয়ে যাওয়া, এই যে কোর্স ফিটা। ঠিক আছে, এটা হচ্ছে অন্য সেশনে ছিল, 2020-22 সেশনে। আমাদের যেটা আপলোড আছে এখন বিএড এরটা, এটা হচ্ছে 2021 থেকে 23 সেশনে, মানে কারেন্ট সেশনটা। এটা প্রিন্সিপাল স্যারের কাছ থেকেও করিয়ে নিয়ে গেছিলাম। হ্যাঁ, এবার যদি কোনো স্টুডেন্টের কিছু প্রশ্ন থাকতে পারে আমি প্রশ্ন নিতে রাজি আছি। কেউ হ্যান্ড রেজ করেছে কি? হ্যালো বিশ্বজিৎ ভুইয়া কি ক্লিয়ার হয়েছে? বিশ্বজিৎ ভুইয়া হ্যাঁ ক্লিয়ার হয়েছে কোনটা আপলোড করতে হবে? ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ওটাকে ওটাই ডাউনলোড স্যার করে, হ্যাঁ। হুম আমি বিএড এর ফার্স্ট সেমে অলরেডি টাকা দিয়ে দিয়েছি। তাহলে এবার বাকি থাকলো বাকি, হ্যাঁ সেকেন্ড সেম, থার্ড হুম, সেম আর ফোর্থ সেম, হ্যাঁ তিনটে এখন। হ্যাঁ, তো বাকি যে টাকাটা হবে তিনটে মিলিয়ে হয়তো 42-44 হাজার টাকা হবে। তো তিনটে ওইটা মিলিয়ে অ্যামাউন্ট কত হবে? বসাবো। হ্যাঁ, ওই অ্যামাউন্টটা বল। থার্ড মানে ফার্স্ট সেমিস্টার নেওয়া হয়ে গেছে তাই তো? হ্যাঁ ফার্স্ট ফার্স্ট সেমটা অলরেডি সেমিস্টার দিয়ে নেওয়া হয়ে দিয়েছি। গেছে, এবার তাহলে কত হবে? এটা হচ্ছে 39,000 টাকা লিখতে হবে। হ্যাঁ 40-42 সামথিং যেটা হবে সেটাই সঠিক দেবো, ওটা ভুল দিয়ে লাভ হুম নেই। হুম হুম তো হুম যা টাকাটা হবে ওটাই তো দেবো, না পুরো অ্যামাউন্টটা লিখবো যে 52,100 টাকা না বা না 400 না টাকা না আমাদের? না না না, এইটা তো অলরেডি দেওয়া হয়ে গেছে, কারণ রিসিপ্ট কপি তো ওরা পেয়ে যাবে। রিসিপ্ট কপি তো ওরা আচ্ছা এখান আচ্ছা, থেকে পেয়ে যাবে না? কোথায় গেল মানে আমাদের? যেটা বাকি থাকবে ওনারা সেইটাকে দেবে, আমি হ্যাঁ, যেটা যেটা দিয়ে বাকি দিয়েছি থাকবে, ওটা দেবে না? না ওটা দেবে, ওটা কেননা কলেজ অ্যাকাউন্টে ডিরেক্টলি আসবে না, সেই টাকাটা দেবে কেন? আচ্ছা অ্যাকচুয়ালি এটা হওয়ার পর যেটা হবে সেটাতে ব্যাংক কমিউনিকেট করবে অ্যাপ্লিক্যান্টের কাছে। এটা হওয়ার পর কি করে ব্যাংক কমিউনিকেট করে অ্যাপ্লিক্যান্টের কাছে, তারা কি দিয়েছে না দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, কেন উইদাউট ডকুমেন্ট ভেরিফিকেশন তো ব্যাংক তো আর লোন দিতে পারে না। ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, দেন ওটা স্যাংশন হবে। তবে আমাদের একটা আসার খবর আছে, এই 7 জনের কিন্তু মানে লোনটা অ্যাপ্রুভ হওয়ার সাকসেস হয়েছে। সম্ভাবনা আছে এই 7 জনের। এখানে প্রভিশনালি অ্যাপ্রুভ লেখা আছে, লোন স্যাংশন কারুর হয়নি, 0 আছে, কিন্তু এই প্রভিশনালি অ্যাপ্রুভ আছে 7 জনের। তবে আমাদের এই 7 জনটা অনেকদিন ধরেই আছে, হয়তো ব্যাংক কমিউনিকেট করছে এদের সঙ্গে। এটা কি আমি দেখতে পাবো কজন আছে অ্যাপ্রুভাল বাই ব্যাংক? প্রভিশনাল অ্যাপ্রুভাল, হ্যাঁ দেখা যাবে। মোহিনী মোহন সামন্ত, গণেশ বর্মন, মৌমা রয়, চেলসি সামন্ত, অরিন্দম সুন্দর আদক, কৌশিক জানা, প্রকাশ প্রহরাজ, এরা যদি এখানে থেকে থাকে, তারা কি তাদের সঙ্গে হয়তো ব্যাংক কমিউনিকেট করেছে, মানে করছে, যে প্রভিশনাল অ্যাপ্রুভাল ওদের স্ট্যাটাসে লেখা রয়েছে, ব্যাংক থেকে সেটাই লেখা আছে আপাতত প্রভিশনাল অ্যাপ্রুভাল। হয়তো এদের সঙ্গে ব্যাংক কমিউনিকেট করছে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। লোন কিন্তু একমাত্র ব্যাংকে দিতে পারে, আমরা কিন্তু দিতে পারি না, আমরা এই ডকুমেন্ট প্রসেসটা করে দিতে পারি। ঠিক আছে, আর কেউ একজন বলছিল কথা, চুপ হয়ে। হ্যালো স্যার, হ্যাঁ স্যার আমি বিএড ফার্স্ট সেমে ভর্তি হয়েছিলাম পালপাড়া কলেজে, এবং হ্যাঁ বিএড এ আমি অ্যাডমিশন আছি, কিন্তু ব্যাপারটা আমার লোন ব্যাপারটা যেটা ম্যানেজার স্যার বললেন, মানে হুম বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ মঙ্গলমোড়া ব্রাঞ্চ, হুম উনি বলেন যে তোমার ধরো কোর্স ফি 52,200। হুম এবার তুমি কত দিয়েছো সেটা আমরা দেখবো না, টোটাল 52,200-র উপরে 1 টাকা আমি করেছিলাম ধরুন 1.5 লক্ষ টাকা লোনের।
1.5 লক্ষ টাকা লোন, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এবার ব্যাপারটা উনি বললেন যে 52,000-এর উপরে আমরা কিছু দিতে পারবো না এক্সট্রা। তাই এবার বললেন? উনি সেটা ডকুমেন্টস ভেরিফিকেশন করে এবং জমা নিয়ে পাঠিয়ে দিয়েছেন 1 সপ্তাহ আগে হেড ব্রাঞ্চে লোন হ্যাঁ স্যাংশনের জন্য। হ্যাঁ, তোমার নামটা কি বলো তো, নামটা? গৌরাঙ্গ নায়ক। গৌরাঙ্গ নায়ক। গৌরাঙ্গ নায়ক কি আছে এখানে আমাদের এইখানে হেড অফিসে পাঠিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ। গৌরাঙ্গ নায়ক নেই। আমি একটু দেখে নিচ্ছি এটা। কিন্তু এখানে তো প্রভিশনালে আসেনি, মানে প্রভিশনালে তো নাম নেই। ঠিক আছে, দেখি পুরোটাতে দেখি, এইখানে দেখি একবার গৌরাঙ্গ। এই যে এখানে আছে, এটা এটা কোথায় আছে? এটা তো তোমার অ্যাপ্লিকেশন, এটা তো দেখতে পাচ্ছ হুম স্ক্রিন? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা ব্যাংকে, ডিপার্টমেন্ট থেকে ব্যাংকে পাঠানো হয়েছে, এবার ব্যাংক প্রসেস করছে, মানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যাংকে পাঠানো হচ্ছে, সেই জন্য আমরা ওইটা পাইনি। এবার স্যার বলি ব্যাংক আমার সব ডকুমেন্টস ভেরিফাই করেছে, ভেরিফাই করে 1 সপ্তাহ আগে সব ডকুমেন্টস অরিজিনাল থেকে বাবার হুম যা কিছু আপলোড করেছিলাম হুম এবং হুম সব এডুকেশন সমস্ত কিছু নিয়ে অ্যাকসেপ্ট জেরক্স নিয়েছেন আর অ্যাকসেপ্ট অরিজিনাল ভেরিফাই করেছেন, হ্যাঁ করে হ্যাঁ পাঠিয়ে হেড হুম অফিসে পাঠিয়ে। হুম। মানে সেখান থেকে আর কোনো মেসেজ এসেছে কি? না না না, কোনো মেসেজ আসেনি। হ্যাঁ, তাহলে প্রসেস হচ্ছে, আসলে ভালো আসে আর কি, মানে আমাদের একজন অ্যাপ্রুভ হবে অন্তত। এখানে হুম। তোমার প্যান কার্ডও আছে, স্টুডেন্ট প্যান কার্ডও আছে, তোমার আধার কার্ডও আছে। আর আমার সব যে সব ডকুমেন্টসই আছে, যা চাইছিল সবটাই দিয়েছে। হ্যাঁ, আর যে অ্যাপ্লিকেশন আছে মানে অ্যাপ্লিক্যান্ট করবে তার যেন মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে অলরেডি, মানে অ্যাটলিস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট যেন থাকে। তোমার নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্ট আছে একটা, এই যে হ্যাঁ বিদ্যাসাগর, হ্যাঁ হ্যাঁ। এইটা মনে হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট মনে হয় তোমার। আমার বিদ্যাসাগরও আছে, পাঞ্জাবও আছে। হ্যাঁ, এই যে পাঞ্জাবের কো বড়োয়ার ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ ওটা বাবার। হুম, হুম হুম। এবার যেটা ব্যাপার স্যার বলা, আমার তো কোর্স ফি আমি একটা দিয়ে দিয়েছি, হ্যাঁ একটা সেমিস্টারের টাকা। হুম এবার যেটা মানে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ স্টাফ কিংবা ম্যানেজার স্যার বললেন যে হ্যাঁ ওটা তুমি তোমার কলেজের সঙ্গে বুঝে নেবে, তোমার কোর্স ফি টোটাল আমরা হয়তো লোনটা স্যাংশন করে দেবো 52,400 টাকা। হুম এবার ধরুন আমি তো একটা সেমের টাকা দিয়ে দিয়েছি, হুম তাহলে আমার আর বাকি থাকছে 3টে সেম। এবার হ্যাঁ ব্যাংক থেকে লোন হচ্ছে 4টা সেমের, তাহলে কি হুম সে একটা সেমের টাকা কি আমি রিটার্ন পাবো হ্যাঁ, না ওটা? রিটার্ন পাওয়া যাবে, রিটার্ন পাওয়া যাবে, রিটার্ন পাওয়া যাবে। সেটা ব্যাংক কলেজ বলে দেবে যে একটা সেম তো আমরা পেয়ে গেছি, তাহলে 3টে সেমের টাকা দেবো, বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে চলে যাবে, আমাদের অ্যাকাউন্ট থেকে, মানে আমাদের কলেজের অ্যাকাউন্টে, যদি হুম কলেজের অ্যাকাউন্টে পুরো টাকাটা আসে। এখনো হুম দেখা হচ্ছে যে পুরো এখনো তো কেউ স্যাংশন হয়নি, এর ফলে আমরা সেই প্রসেসটা বলাটা খুব ডিফিকাল্ট আমাদের পক্ষে এখন। মানে একবার স্যাংশন হয়ে গেলে এবং হুম সেটা কিভাবে রিফান্ড হবে সেটা আমরা প্রপারলি তখন বলতে পারবো। এখনো এই তো স্টেটাস আমি তোমাকে দেখাচ্ছি এখানে যে আমাদের কারোর অ্যাপ্রুভ হয়নি। যদি তোমার অ্যাপ্রুভ হয় তাহলে সেটা আমাদের কাছে, মানে আমরা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তোমার নামটাও বলতে পারবো, এই যে অলরেডি একজন এখান থেকে চলে গেল এক্ষুনি, 7 ছিল, হুম। এখানে 7 ছিল, এখানে আবার 6 হয়ে গেল। এখানে হয়তো ব্যাংকে ডিএনও হয়তো ব্যাংকের কাছে রিটার্ন করেছে বা কিছু একটা করেছে, না ব্যাংক আবার কোথাও পাঠিয়েছে। এখানে 7 জন ছিল, এটা হচ্ছে কোথায়, রিটার্ন বাই ব্যাংক টু ডিএনও। আমি বলছি যদি এখনই কেউ এখান থেকে অ্যাপ্লাই করে, আমি এখনই ছেড়ে দেবো এইখানে দাঁড়িয়ে। লোন স্যাংশন তো 0 দেখাবে, লোন রিজেক্টেড পিয়ালি দাস। আর যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে? বলছি স্যার রিকোয়ার্ড লোন অ্যামাউন্ট এখানে কত টাকা করবো তাহলে? ও 1.5 লাখ করলো না বলছে, কেউ 10 লাখ করছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তো ডিপেন্ড করছে তুমি কতটা পড়াশোনা করবে ভবিষ্যতে, এবং তোমার যে অ্যাকাউন্টটা এটা লাগবে কিনা, ওই যে হোস্টেল ফিস বা কম্পিউটার কেনার খরচা, এই সমস্ত তোমার লাগবে কিনা, এইগুলোর উপর ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি এটা। এবার তোমার নামটা কি ছিল জানো? বিশ্বজিৎ ভুইয়া না? আহ, তাহলে কি ওই টাকাই লিখবো? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পেলাম না। বললাম যে
বললাম যে ধরুন আমার ওইসব কিছুই লাগবে না, এবার ল্যাপটপ যা কিছু বললেন, যা ভর্তির টাকা ওটা দিলেই হবে। হুম। ওই রিকোয়ার্ড লোন এমন ওই জায়গাটা তাহলে কি 50, 52 বা 60-এর মধ্যে লিখলেও কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই। তুমি কি অ্যাপ্লাই করে দিয়েছো? আমি করিনি, ওইসব ভুল ভাল হয়ে গেলে পাবো কি পাবো না এই না না, জ্বালাই এখন তো। আমি আমি একটা জিনিস বলতে পারি, মানে অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মাস অবধি শুধু স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরই কাজ হচ্ছে সমস্ত জায়গায়। সুতরাং এখন অ্যাপ্লাই করলে কিন্তু পেয়ে যাওয়া যাবে এবং পেয়েওছে, হ্যাঁ, এবং করবো সেই আজকে রাতের কারণের মধ্যে। জন্যই, সেই কারণে বারবার করে আমাদের এন থেকে বলা হচ্ছে যে যেন অ্যাপ্লাইটা করো। না না, অ্যাপ্লাই না করলে পাবে কি করে, তাই না? অ্যাপ্লাই না করলে পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, প্রত্যেকটা রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাটলিস্ট অ্যাপ্লাইটা করো। আমি এখানে কিছু সাকসেস স্টোরি দেখাচ্ছি, কিছু ছবি যা হ্যাঁ স্যার পূর্ব দেখান তো। মেদিনীপুর কে পেয়েছে কারা। আমি এখানে চলে যাই, আমাদের হচ্ছে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, এখানে কিছু স্টুডেন্ট আছে যারা অলরেডি ক্রেডিট কার্ড পেয়েছে। মোনালিসা বেরা, মোনালিসা বেরা 3.25 লক্ষ টাকা ঋণ পেয়েছে নার্সিং পড়ার জন্য। এটা হচ্ছে আমাদের মনে হয় তমলুকের অফিস থেকে এই ছবিটা তোলা হয়েছে, ঠিক আছে। এরপরে আছে মৌমিতা মাঝি, সে নার্সিং পড়ার জন্য 3.45 লক্ষ টাকা ঋণ পেয়েছে। পরে আছে নিবেদিতা খাটুয়া, সবই কিন্তু পূর্ব মেদিনীপুরে, এও নার্সিং পড়ার জন্য 2.28 লক্ষ টাকা ঋণ পেয়েছে। এটা হচ্ছে এই যে স্টুডেন্টরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাক্সেস করছে, আর সেই ছবিটা এ পেয়েছে লোনটা। আমাদের নিমতৌড়িতে, হ্যাঁ এখানে একটুখানি দেখে নিতে পারো, যে নিমতৌড়ি লেখা রয়েছে, কি গণপতি নগর না কোথায়। ঠিক আছে, এই ছবিগুলো আছে যারা যখন ঋণ পেয়েছে তাদের ছবি অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানে। ঋণটা কিন্তু দিচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে না সেরকম না। আরো একজন ছিল, সে 10 লক্ষ টাকা ঋণ পেয়েছে আমাদেরই পূর্ব মেদিনীপুরে, অয়ন সামন্ত যতদূর মনে হচ্ছে। হ্যাঁ, এই 10 লক্ষ টাকা পেয়েছে এমবিবিএস পড়ার জন্য, অয়ন সামন্ত, এও আমাদের পূর্ব মেদিনীপুরে। এছাড়া এছাড়া আপাতত কিছু আপলোড নেই এখানে। এই যে যারা নিয়েছে, লোনটা পেয়েছে, তাদের ছবিটা এটা। যদি কোনো স্টুডেন্টের কিছু প্রশ্ন থেকে থাকে, লজ্জা পাওয়ার কিছু হয়নি, আমি মানে বকাবকি এখানে তো করার কিছু নেই, লোন তো দেওয়ার ব্যাপার। সুতরাং কেউ যদি কোনো রকম প্রশ্ন করতে চায়, মানে এই যে যারা, যে চিন্ময় সাউ, অমৃতা মাইতি, এরা রেজিস্ট্রেশন ডান করে রয়েছে, এরা কেন অ্যাপ্লাই করছে না, পুরোটা কমপ্লিট করছে না, আমি সেটাই বুঝতে পারছি না। আমাদের এটা কমপ্লিট করানো কাজ অ্যাকচুয়ালি, তারা যেন এটা কমপ্লিট করে, সেই জন্যই এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা করা। সৌমেন মাইতি, মানস প্রামাণিক, শ্রেয়া চন্দ্র, এরা কিন্তু কেউ সবে রেজিস্ট্রেশন ডান করেছে, কিন্তু পুরোটা কমপ্লিট করেনি। আহ, এখানে যারা আছে তারা তো বিশ্বজিৎ ভুইয়া বলে যে যিনি ছিলেন, ওনার তো লোনটা অনেকটা দূরই এগিয়েছে, তোমরা বুঝতেই পারছো। তোমরাও যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদেরটাও কিন্তু অত দূর অব্দি যাবে। এমন কোনো ভাবার মানে নেই যে আমি লোনটা যদি অ্যাপ্লাই করে দিয়ে পেয়ে গেলাম, এরপরে আমি শোধ করবো কি করে, এইসব চিন্তা ভাবনা করার কিন্তু কোনো কারণ নেই। মানে প্রথম কথা হচ্ছে আমাকে অ্যাপ্লাইটা করতে হবে, তা না হলে আমি লোনটা পাবো কি করে। যদি কোনো স্যার থেকে থাকে, হ্যাঁ। বলছি যে 6-7 জন মোটামুটি অ্যাপ্রুভ হয়েছে, ওদেরকে ফর্ম ফিল আপে দেখা যাবে, বলছে কিভাবে সে তারা করছে ফর্ম ফিল আপ, কোথায় কি বসিয়েছে? হ্যাঁ, সেটা দেখা যাবে, না দেখাবে আমি দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখুন স্যার, দেখান, স্ক্রিনশট করবে। প্রভিশনালি অ্যাপ্রুভ, প্রভিশনালি অ্যাপ্রুভ, প্রভিশনালি অ্যাপ্রুভ। কি হচ্ছে, সব নাচানাচি করছে কেন?
চেলসি সামন্ত। এ তো যা করেছে করেছে এখানে, এইগুলো তো যা নিজেদের মেইন ব্যাপার হচ্ছে এই জায়গাটা। লোন রিকোয়ার অ্যামাউন্ট কত করেছে ও? ও হচ্ছে 25,000 করেছে। 25,000, এই 5,000 লিখেছে কোর্স ফি। কোর্স ফিটাকে ও ইয়েস করেছে। তাহলে ইয়েস করলে এইটা হচ্ছে মেন অ্যাডমিশন রিসিপ্ট। এটা ও তো ভুল কিছু আপলোড করেছে, 200 টাকা আপলোড করেছে কেন? স্যার এই জায়গাটা একটু থামুন, অ্যাডমিশন রিসিপ্টটা কোনটা দেবো, যেটা আপনি ডাউনলোড এই করে যে বললেন না যেটা আমরা না না, অ্যাডমিশন রিসিপ্টটা এইটা হবে, এই যে এইটা, এই যে ব্রশিয়ার আর ডকুমেন্ট ডিটেলিং দ্য কোর্স ফি, এইটা হবে অ্যাকচুয়ালি এইটা, মানে এই যেটা আমাদের এখান থেকে আসবে, যেটা আমাদের এখান থেকে আসবে এইটা হবে এই 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 জায়গাটা। আর এইটা হবে অ্যাডমিশন ফিস, এই যে 2,235 টাকা ও কোন ইয়ারে অ্যাপ্লাই করেছিল, থার্ড সেম। কিন্তু লিখেছে ঠিকঠাক 2,235, আবার 2,235, মানে মোট 5,000 লিখেছে। এই জায়গাটা ও লিখেছে ঠিকঠাক। ও কি কোনো, ও হয়তো কন্যাশ্রী পায়, হয়তো ও কন্যাশ্রী পায়, কিন্তু এখানে লিখেছে কি, লেখেনি নাকি লিখেছে, না লেখেনি। মেন হচ্ছে এই জায়গাটা, মেন হচ্ছে এই জায়গাটা। মানে আমরা আর পার্সোনাল ইনফরমেশন কিছু দেখবো না, আমরা শুধু এইখানটা দেখবো এই জায়গাটা ঠিক আছে কিনা। এই যে যেখানটা আমি সিলেক্ট করে দিলাম, এই নিচে চলে যাব, গিয়ে এখানে আপলোডটা দুটো ঠিকঠাক আছে কিনা, ব্যাস, আর কিচ্ছু দেখবো না, ছেড়ে দেবো। এবং এই আপলোড দুটো কোথা থেকে কি করতে হবে তো আমি দেখিয়ে দিলাম, কোন জায়গাটা কি করতে হবে, এখান থেকেই করতে হবে। ঠিক আছে। আর গৌরাঙ্গ নায়কের মনে হয় আমাদের অনেকটা দূর এগিয়েছে। গৌরাঙ্গ নায়কের মনে হচ্ছে যে এটা অনেকটা দূর এগিয়েছে, ওটা লগ আউট হয়ে গেছে মনে হচ্ছে। হুম। যদি কোনো স্টুডেন্টের কিছু প্রশ্ন থাকে, যদি কোনো স্টুডেন্টের কোনো প্রশ্ন থাকে, এখানে মনে হচ্ছে আমরা গৌরাঙ্গ নায়কের নামটা পেয়েছিলাম, এই যে গৌরাঙ্গ নায়ক, এরটা পুরোটাই ঠিকঠাক আছে, কারণ এরটা তো এগিয়েছে। ওর কোনো স্কলারশিপ পায় না, ও রিকোয়ার্ড লোন অ্যামাউন্ট লিখেছে, এটা লিখেছে 1,50,000, কিন্তু ওকে যা দেবে সেটা তো ব্যাংক ঠিক করবে, এটা তো কিছু করার নেই। আর এইখানটা ও তো এইটা আপলোড করেছে, এটা বিএড এর জন্য, 21-23 এইটা তো আমাদেরও আছে কলেজে এখন দেওয়া, মানে ওয়েবসাইটে। আর অ্যাডমিশন রিসিপ্ট যেটা ছিল ওই যে 13,100 টাকা অ্যাডমিশন রিসিপ্ট। তাহলে মেন জায়গাটা হচ্ছে এখানে, আমি আর কোনো ইনফরমেশন দেখবো না, এইখানটা দেখবো, বাকি সব ইনফরমেশন তার নিজের। এই জায়গাটা দেখবো, নিচে চলে আসবো, এখানে আপলোডটা সব কটা হয়েছে কিনা দেখবো। এই হচ্ছে আমাদের কাজ, এবং আমরা ছেড়ে দেবো। কোনো স্টুডেন্ট কিছু একটা বলতে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি আমরা জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট। হুম। এবারে আমাদের তো পুরো 6 সেমিস্টার অবধি তো আমরা তো ভর্তি হয়ে গেছি। হ্যাঁ, তো এই যে পুরো সেমিস্টারে মানে আর তো এই মুহূর্তে তো এখন কিছু নেই। কিছু তো নেই। আগে মানে এর ওপরে ভিত্তি করে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি? হ্যাঁ, না করার কি আছে, ফিফথ সেম এখন চলছে তাই তো, ফিফথ সেমের তো হ্যাঁ, টাকা নেওয়া হয়ে গেছে আমাদের কলেজে। হ্যাঁ। তাহলে শুধুমাত্র ওই যে আমাদের এইখানে যেটা লেখা হবে, এই যে এইখানে যেটা লেখা হবে, এই যে এই জায়গাটায় যেটা লেখা হবে, মানে এই যে অ্যাপ্রক্সিমেট কোর্স ফিটা শুধুমাত্র ফিফথ সেমিস্টারেরটাই লিখতে হবে, যে টাকাটা, কারণ ওই টাকাটাই তো বাকি পড়ে আছে।
আর তো কিছু করার নেই, ওইটা পড়ে থাকবে। আর হচ্ছে ফি স্ট্রাকচারটা কোনটা হবে, এই এর ফি স্ট্রাকচারটা এই যে লাস্টে যেটা কোর্স ফি বা টিউশন ফিস, সেটা তো এখান থেকে গিয়ে আমরা পেয়ে যাব। জিওগ্রাফি অনার্স হলে 5th সেমিস্টার, তাহলে এইটাই হয়ে যাবে। এটাকে পুরোটা ডাউনলোড করে আপলোড করে দিতে হবে। এখানেই তো আছে এই যে জিওগ্রাফি অনার্সে 6,690 টাকা। তার মানে ওখানে অ্যাপ্রক্সিমেট কোর্স ফি 7,000 লিখতে পারি আমরা, বা 6,500 বা 6,800 এরকম লিখতে পারি। লিখে এটাকে আপলোড করে দেবো। আর আমাদের কাছে যে টাকাটা নেওয়া আছে, টাকার রিসিপ্টটা আমার কাছে আছে। ব্যাস। আর তো এবার যা ইনফরমেশন নিজের ইনফরমেশন, বাকি যা ইনফরমেশন নিজের ইনফরমেশন, এগুলো যা ইনফরমেশন নিজের ইনফরমেশন, এই তো ব্যাপার। ক্লিয়ার হয়েছে? শীর্ষা রয়, ক্লিয়ার হয়েছে? স্যার কি বলছেন? ক্লিয়ার হয়েছে কি আপলোড করতে হবে, কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার, দিতে বুঝতে হবে, পেরেছি। এইটা দিতে হবে। আমি মানে বুঝতে চাইছিলাম যে আর একটা সেমিস্টার তো বাকি আছে, তো আর আমরা মানে অ্যাপ্লাই করতে পারি কিনা না, ওইটার অ্যাপ্লাই জন্য। করার কি আছে, একটা সেমিস্টার, তার মানে কি এই টাকাটাই তো হবে। হ্যাঁ স্যার। 6,690 মানে 6,500 কি 7,000 আমি লিখতে পারি অ্যাপ্রক্সিমেট কোর্স ফি করে। এইটা হচ্ছে আমাদের ব্রশিয়ারে আপলোড হবে। এটা হচ্ছে আমাদের ব্রশিয়ারে আপলোড হবে। এখানে যে ব্রশিয়ারটা রয়েছে সেই ব্রশিয়ারে আপলোড হবে। এই যেমন দেয়নি, এটা দিয়েছে মানে এখানে এই ব্রশিয়ারে আপলোড হবে, যে ব্রশিয়ার বা ডকুমেন্ট রিলেটেড কোর্স ফি, যেটাকে আমাদের এখানে ইয়েস করতে হবে। যেটা নো করলে ওটা আপলোড করার জায়গা দেবে না। এই যে ওয়েদার দ্য অ্যাভেলেবল কোর্স ফি ইজ ইয়েস অর নো, এটাকে ইয়েস করলে এই অপশনটা চলে আসবে আমাদের কাছে আপলোড করা। আর অ্যাডমিশন রিসিপ্ট তো আমাদের কাছে আছেই, সেটাকে আপলোড করতে হবে। জাস্ট ছবি তুলে। আর বড় আর স্টুডেন্ট প্যান ট্যান, এটা তো সব নিজের ডকুমেন্ট, এটা তো কিছু বলার নেই আর। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর যদি কারোর কিছু প্রশ্ন থাকে? সৌগত স্যার জানা। বলছিলাম হ্যাঁ হ্যাঁ, রণজিৎ বর্মন, সব হ্যাঁ কি বলছো? সব ডকুমেন্টস যদি ঠিকঠাকও থাকে কিন্তু কোনো হ্যাঁ, শাখা ব্যাংক যদি দিতে না চায় লোনটা, সেক্ষেত্রে কি হবে? আমি প্রথম থেকেই একই কথা বলছি, যে অ্যাকচুয়ালি লোন দেওয়ার যে রেসপন্সিবিলিটি সেটা গভর্নমেন্ট নিয়েছে বা ব্যাংক নিয়েছে। আমরা হচ্ছে ডকুমেন্ট যাতে ঠিকঠাক করে প্রসেস করা হয়, যাতে কোনো রকম সমস্যা থাকে না। যেমন এইখানে গৌরাঙ্গ নায়ক বললো যে আমার সমস্ত ডকুমেন্ট নিয়েছে, ফিল আপ করেছি, সমস্ত ডকুমেন্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা চাইবে নিয়েছে। এবার কত টাকা লোন দেবে, ও তো লোন অ্যামাউন্ট লিখিয়েছে 1.5 লাখ টাকা। আমি তো দেখালাম ওর লোন অ্যামাউন্ট লিখেছে 1.5 লাখ টাকা, অথচ ওকে ব্যাংক থেকে বলেছে আমরা শুধুমাত্র কোর্স ফিটুকু দেবো। সেটা ব্যাংকের ডিসিশন, কোর্স ফিটুকু দেবে। এটা তো আমাদের কাছে কিছু করার নেই, তাই না? মেন কথা স্যার, আমরা এতটা পরিশ্রম করলাম কিন্তু ওখানে হয়তো বললো যে দেওয়া হবে না। না না, দেওয়া হবে না এ কথাটা বলবে না, মানে কিছু অন্তত হলেও দেওয়া হবে। মানে মানে পুরোপুরি তাদের দিতে তাদের সঙ্গে তাদের সঙ্গে কথোপকথন বলে যেটা মনে হলো যে ওরা অনিচ্ছাকৃত ভাবে দিতে চাইছে না, এরকম আর কি মনে হলো। হ্যাঁ, সেটা কিন্তু ব্যাংকের রেসপন্সিবিলিটি বা ব্যাংকের দায়িত্ব। আমি একটা পেজ এখানে পেস্ট করে দিচ্ছি। এই পেজে হচ্ছে আমাদের ফিডব্যাক লিংক আছে। হ্যাঁ, স্টুডেন্টদের ফিডব্যাক লিংক আছে। এই যে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনটা শেয়ার করা আছে। স্টুডেন্ট ফিডব্যাক, প্যারেন্ট ফিডব্যাক আর ফ্যাকাল্টি ফিডব্যাক। ফ্যাকাল্টি ফিডব্যাক তো আমাদের জন্য, স্টুডেন্ট ফিডব্যাক আর প্যারেন্ট ফিডব্যাকটা যেন একটুখানি স্টুডেন্টরা এবং তাদের বাবা মারা দিয়ে দেয়। এখানে কিছুই নেই, জাস্ট ক্লিক করলে কিছু কোয়েশ্চেন্স আছে, কোয়েশ্চেন্স গুলো দেখে দেখে আনসার, এবং তার রেসপেক্টে একটা মেল আইডি দেওয়া আছে। ঠিক আছে, এটা জাস্ট যেন স্টুডেন্টরা একটু দিয়ে দেয়। অ্যাকচুয়ালি কালকে যেহেতু প্যারেন্ট টিচার মিটিং আছে, আমাদের এটা অ্যাকচুয়ালি দেখাতে হবে। এখন অনেক স্টুডেন্টরাই হয়তো এখান থেকে লিভ করে গেছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে, কিন্তু আমি এটা শেয়ার করে দিলাম, এটা জানে একটুখানি স্টুডেন্টরা দিয়ে দেয়। আর কোনো কারোর প্রশ্ন আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে? না স্যার, আপাতত নেই। অভিজিৎ মন্ডল, দেবিকা মাইতি, মৌমিতা সাউ, পিউ মান্না, প্রতিমা ঘড়াই, মানে এরা শুধু কি লগ ইন হয়ে আছে নাকি? কেউ একজন হাত তুলেছে নাকি? রচনা দাস, হ্যাঁ কিছু প্রশ্ন আছে রচনা? স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্যার আমরা কবার করতে পারি?
হ্যাঁ, এটা তো অ্যাট এ টাইম একবারই স্যার করা যায়। স্যার হুম, যদি আমরা একবার করতে পারি তাহলে ধরো আমাদের ধরুন যদি আমাদের লোনটা স্যাংশন হয়ে যায় 20,000 টাকা, তাহলে হুম, 20,000 টাকা স্যাংশন হয়ে যাওয়ার পর আবার ধরো আমাদের এই বিএসসি টা কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ, তারপরে আমরা অন্য কোনো ফার্দার স্টাডিজ যদি করতে যাই সেখানে হুম। হয়তো বেশি টাকা লাগবে, তাহলে আমরা এখন করলে ক্রেডিট কার্ডটা হবে না পরে করতে হবে আমাদের? না, অ্যাকচুয়ালি ব্যাপার হলো ওই যে একটু আগে বলা হলো না যে একটু কিছু মানে বেশি অ্যামাউন্ট ধরে ওখানে দেওয়া উচিত, মানে এখনকার কোর্স ফি ধরা হোক 25,000 টাকা, তাহলে আমি হয়তো ভবিষ্যতে ভেবে দেখলাম যে এই পড়াশোনাটা আমি করতে পারি। আমাদের তো এটা বিএসসি কলেজ, আমরা ভবিষ্যতে মাস্টার ডিগ্রি করতে পারি, বা বিএড কলেজ, আমাদের এমএড করতে পারি, আমাদের কলেজে এমএডও আছে। তা সেইখানে কিরকম কি খরচা হতে পারে সেরকম একটা আন্দাজ করে কোর্স মানে লোন অ্যামাউন্টটা লিখলে মোটামুটি দিয়ে দিচ্ছে এখন। মানে সে যদি আমরা ধরি আমাদের 25,000 টাকা পুরো টোটাল 3 বছরের কোর্স ফি হয়, তাহলে আমরা ওখানে যদি এর পরবর্তীকালে মাস্টার ডিগ্রি পড়ি, যদি আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পড়ি, তাহলে বা আহ, রবীন্দ্র ভারতী থেকে পড়ি, যাই যেখান থেকেই পড়ি না কেন, খুব বেশি হলে খরচা হবে দেখা গেল আরো 50,000 টাকা, মানে 75,000 বা 1 লাখ এরকম লিখলাম। এইরকম ভাবে ভাবনা চিন্তা করে লোন অ্যামাউন্টটা লিখতে হবে, তাহলে দেবে, তাহলে দেওয়ার প্রবণতা আছে। ওরাও তো ভেরিফিকেশন করবে, যেরকম গৌরাঙ্গ নায়ক বলছেন যে তাকে ডাকা হয়েছে, তার কাছ থেকে সমস্ত ইনফরমেশন নেওয়া হয়েছে, সুতরাং সেই রকম ভাবেই সমস্ত স্টুডেন্টকে ডাকা হবে, ইনফরমেশন নেওয়া হবে, এবং লোন অ্যামাউন্ট দেওয়া হবে। রচনা, আর কি প্রশ্ন বা স্যার ক্লিয়ার? হ্যাঁ, স্যার বলছি তাহলে স্যার আমাদের মানে লোন অ্যামাউন্টটা যদি আমি 2 লাখ দেই তাহলে সেটা পাওয়ার সম্ভাবনা খুবই কম, মানে আমি এখন 5th সেমিস্টারে পড়ি, ফিফথ তো সেমিস্টার। সেখানে কোর্স ফিস ধরো আমি দিলাম 5,000 টাকা না, বা কোন এতে কোর্স ফিটা মানে কোন এতে 5,000 টাকা, মানে কি বিএসসি কিছু? বিএসসি কেমিস্ট্রি অনার্স। বিএসসি কেমিস্ট্রি অনার্স, হ্যাঁ, 5,000 মতনই তো কোর্স ফি, 6,000 সামথিং কিছু কোর্স ফি আছে। হ্যাঁ এইরকমই দিলাম, তাহলে এটা তাহলে আমাকে তো এই কোর্স ফিসটাই দেবে, অ্যাকচুয়ালি 2 লাখ টাকা দেবে কিনা সেটা তো বুঝতে পারছি না, না। সেটা এখন গৌরাঙ্গ নায়কের ক্ষেত্রে হয়েছে, সেটা কোর্স মানে শুধুমাত্র কোর্স ফিটা দেবে, কিন্তু এখানে কিন্তু অনেক ভাবনা চিন্তা করার ব্যাপার আছে। ও হচ্ছে বিএড পড়ে, ও কিছু চিন্তা ভাবনা করেছে হয়তো কলেজ মানে ব্যাংক, যে সেই কারণের জন্য হয়তো ওকে ওই কথাটা বলেছে, কিন্তু একটা বিএসসি স্টুডেন্ট গেলে সেই ব্যাংকের কিন্তু মাথায় থাকবে সেই বিএসসি স্টুডেন্টের পরবর্তীকালে হায়ার এডুকেশনের জন্য মাস্টার ডিগ্রি করবে, হায়ার এডুকেশনের জন্য পিএইচডি করতে পারে, হায়ার এডুকেশনের জন্য এমফিল করতে পারে, হায়ার এডুকেশনের জন্য অন্য কোনো প্রফেশনাল স্কিল কোর্স করতে পারে। সুতরাং সেই চিন্তা ভাবনা করে ব্যাংকে লোনটা দেবে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে স্যার আমার কত লোন অ্যামাউন্ট দেওয়া উচিত? না, আমি তো 2 লাখ টাকা যখন চিন্তা করা হয়েছে তোমাদের দিক দিয়ে, তাহলে সেরকম লোন অ্যামাউন্ট দিলে কোনো অসুবিধা নেই আমার মনে হচ্ছে আপাতত। মানে অন্তত যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়া স্টুডেন্ট, তাদেরকে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যাতে একটু এগিয়ে যেতে পারে, একটা ধাপ এগিয়ে যেতে পারে, সেই কারণের জন্য এই জিনিসগুলো করা, এবং লোন অ্যামাউন্টটা সেইভাবে বুঝে শুনতে লিখলে। আমার তো রচনার কথাবার্তা শুনে যা মনে হচ্ছে 2 লাখ লিখলে কোনো অসুবিধা হওয়ার কথা না, মানে সে মানে ফেয়ার লোন অ্যামাউন্ট এটা আমি বলতে পারি। মানে এবার আমার পক্ষে বলা উচিত না যে, কিন্তু 2 লাখ টাকা তো মানে অ্যাকচুয়ালি এরপরে যদি আমি পড়াশোনা করি 2 লাখ টাকা তো মানে হবে না। আমি মানছি যে 2 লাখ টাকায় হবে না, কিন্তু আহ, সেটা এবার বেশি বাড়িয়ে লিখলে এবার সেই ব্যাংকটা কি চিন্তা ভাবনা করবে সেটার উপর ডিপেন্ড করছে। এবার আমি মানে যা ভাবছি সেটা হিসেবে লিখলে কিছুটা অন্তত গভর্নমেন্ট হেল্প করবে, যে সেই স্টুডেন্টটা যাতে মানে হায়ার এডুকেশনে যেতে পারে। মানে 2 লাখ টাকা হয়তো কম, আমি মানছি কম, কিন্তু সেই হিসেবে দেখতে গেলে যে ভবিষ্যতে 2 লাখ টাকার ওপরও দেখা গেলে আর 50,000 টাকা দিয়ে একটা ভালো কোর্স হয়ে যাচ্ছে, ঠিকঠাক কোর্স হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওই 2 লাখ টাকাটা গভর্নমেন্ট হেল্প করলে, 50,000 টাকা স্টুডেন্ট হেল্প করলো, সেইভাবে অ্যাকচুয়ালি মিলিয়ে মিশিয়ে মানে অ্যাকচুয়ালি এডুকেশনটাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটাই হচ্ছে লক্ষ্য। এবার আমি বলবো না যে 2 লাখ টাকা, আমি বললাম যেহেতু যেটা ফেয়ার অ্যামাউন্ট, এর পরেও চিন্তা ভাবনা করে সেই 2 লাখ টাকাটা 3 লাখ টাকা করা যেতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা, কেন 10 লাখ টাকা অবধি লোন আছে, তার মাঝে যা টাকাই দেওয়া হোক না কেন সেটা দেওয়ার চেষ্টা করবে। এখন ব্যাংক ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন করে কি বুঝবে সেটা তো সেই ব্যাংক ম্যানেজার, সে তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে না। এবার আমরা আমাদের দিক দিয়ে বুঝে সেটাকে আপলোড করছি।
তবে একটা জিনিস ঠিক, যে অ্যাপ্লাই না করলে কিন্তু পাওয়াটা খুব ডিফিকাল্ট। অ্যাপ্লাইটা করতে হবে, মানে অ্যাটলিস্ট তো কিছুটা হাত বাড়িয়ে দিতে হবে। ইটস লাইক এ হ্যান্ডশেক, হ্যান্ডশেকের জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে, হ্যান্ডশেকটার জন্য তো স্টুডেন্টদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার। এটা হচ্ছে মেন কথা। আর যদি কারোর প্রশ্ন থাকে কিছু? স্নেহা মণ্ডল, যদি কোনো প্রশ্ন থাকে কারো? শ্রীমন্ত বেরা? স্যার বলছিলাম ওই অ্যামাউন্টটা যদি বেশি দেওয়া থাকে ক্ষতি তো কোনো হবে না, জাস্ট ক্ষতি আমাকে কোনো হবে না, কিন্তু যেটা উইদিন 10 লাখ যেন হয়, এইটা যেন হয়ে যায় না যে 10 লাখের বেশি, তাহলে মুশকিল হয়ে যাবে। উইদিন 10 লাখ যে কোনো অ্যামাউন্ট বসানো যেতে পারে। এরপর তো ভেরিফিকেশন, যেমন গৌরাঙ্গ নায়ক সামনে এই আমাদের এই প্ল্যাটফর্মেই বললো যে ওর কাছ থেকে ডকুমেন্ট নেওয়া হয়েছে, ভেরিফাই করা হয়েছে, চিন্তা ভাবনা করেছে ওরা, তারপরে বলেছে এই অ্যামাউন্টটা দেবে। সুতরাং সেইটা তো হবে, সেই ভেরিফিকেশন, সেই লেভেলের ভেরিফিকেশন তো ব্যাংক করবে, তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তা না হলে তো লোনটা দেবে কি করে? ওকে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলছি স্যার অ্যাপ্লাইটা তাহলে কোথায় করবো এর জন্য? এর জন্য অ্যাপ্লাই করতে হবে এই যে এই পোর্টালটাতে। এই পোর্টাল থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এটা তো আমাদের অ্যাডমিন পোর্টাল, এই 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 ওয়েবসাইটটাতে। আমি এই ওয়েবসাইটটা কপি করে চ্যাট বক্সে ফেলে দিচ্ছি। এই ওয়েবসাইটটা থেকে অ্যাপ্লাই করতে হবে। এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট লগ ইন, মানে যারা রেজিস্ট্রেশন অলরেডি করা হয়ে গেছে তারা স্টুডেন্ট লগ ইন করবে, যারা রেজিস্ট্রেশন করা হয়নি তারা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে। এই যে দুটো আছে, ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, ফর ইনস্টিটিউশন আউটসাইড ইন্ডিয়া, তাহলে আমাদের তো অবশ্যই ইন্ডিয়া হবে। এখানে ক্লিক করলে এই যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে, বা নাম টাম দিতে হবে। এটা হচ্ছে প্রথম ফার্স্ট স্টেজ। পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নিতে হবে, রেজিস্টার বাটনে ক্লিক করলে। আর যেগুলো স্টার মারা আছে সেগুলো ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো সবাই জানে। এইটা হয়ে গেল, হয়ে গিয়ে এবার হচ্ছে তারপরে লগ ইনে চলে যেতে হবে। মানে ইউজার আইডি পাসওয়ার্ড মোবাইলে বা মেলে মেসেজ চলে আসবে, এখানে গিয়ে স্টুডেন্ট লগ ইন করবে। সেই একই রকম আউটসাইড ইন্ডিয়া নাকি ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়ায় ক্লিক করে এবার এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি আর হচ্ছে পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে ঢুকে যেতে হবে। এই ওয়েবসাইটটা থেকে কিন্তু এই করতে হবে। ঠিক আছে, বোঝা গেল কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে? আমি যেটা চ্যাটে কিন্তু পেস্ট করে দিয়েছি। হ্যাঁ স্যার, পুরো প্রসেসটা তো অনলাইনের মাধ্যমে হবে? হ্যাঁ, পুরো প্রসেসটা অনলাইনে, ভেরিফিকেশনও আর অনলাইনে, মানে আমাদের ভেরিফিকেশন অন্তত অনলাইনে হবে। এরপরে ব্যাংক ভেরিফিকেশন তো ফিজিক্যালি হবে অবশ্যই। ব্যাংক হ্যাঁ স্যার, বলছি তাহলে এর ফলে তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা বিশেষ প্রয়োজন আগে। হ্যাঁ, না না, স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা যখন অ্যাপ্লাই হয়ে যাবে, তুই পাওয়া যাবে যখন লোনটা, তখন তোমাদের হাতে গভর্নমেন্ট থেকে দেবে। ওরকম কোনো অনুষ্ঠান হবে বা কোথাও একটা ডাকবে, ডেকে দেবে, বা ব্যাংকেই দেবে, সেখানে ছবি টবি তুলে রাখতে বলবে, এরকম কিছু একটা হবে। সেটা তো লোন পাওয়ার পর বোঝা যাবে। আচ্ছা। সৌরভ মাইতি কিছু বলবে? সৌরভ মাইতি। স্যার আমি বলছি, আপনি বললেন এটা একবার অ্যাপ্লাই করে দিতে। হুম। অ্যাপ্লাই যদি করে দিই, আমাদের যদি লোন স্যাংশনও হয়ে যায়, তবু একবারই একটা কোর্সের জন্যই টাকা পাবো। এরপরে আবার যদি কোর্স করি তাহলে তার দিবে না, কারণ এটা ওয়ান টাইম কোর্স স্কিম যেহেতু। না না, আমি তো সেই কারণের জন্যই বলছি, এরকম চিন্তা ভাবনা করে একটা লোন অ্যামাউন্ট লিখতে হবে। এরপর তো এই যে আবার বেশি লিখে দিলে যখন ফি স্ট্রাকচার দেখবে তখন তো আর দিবে না বেশি। না, বেশি দেবে না বলতে কি, এবার ব্যাপার হলো যখন ভেরিফিকেশন হবে, ব্যাংক যখন ভেরিফিকেশন করবে, ও তো দেখবে যে স্টুডেন্টটা কি আছে, মানে ভবিষ্যতে তার পড়ার স্কোপটা কতটা, সেটা তো দেখবে নাকি। না দেখেই সে লোনটা দিয়ে দেবে, মানে লোনটা দেবে সেই টাকাটাই শুধু দিয়ে ছেড়ে দেবে, এরকম তো নয়। কেন, এই যে স্টুডেন্টটা 10 লাখ টাকা লোন পেয়েছে, যে স্টুডেন্টটা এখানে 10 লাখ টাকা লোন পেয়েছে, তার নিশ্চয়ই ভেরিফিকেশন হয়েছে। উইদাউট ভেরিফিকেশন তো তাকে লোনটা দেয়নি। যে এই স্টুডেন্টটা যে যেন নাম ছেলেটা ছিল এখানে, অয়ন সামন্ত। হ্যাঁ, এই যে 10 লাখ টাকা লোনটা পেয়েছে, সুতরাং একে দেখেছে। এমবিবিএস পড়তে কি 10 লাখ টাকা খরচ? তার থেকে এখন অনেক বেশি খরচ আছে।
যদি ঠিকঠাক মানে এমডি যদি পড়তে হয়, যদি গভর্নমেন্ট না হয় তাহলে কিন্তু প্রচুর খরচ আছে। এমডি পড়তে প্রায় 20 লাখ টাকার মতো খরচ আছে যদি প্রাইভেট ইনস্টিটিউশন থেকে পড়ে, শুধুমাত্র এমডি পড়তে। তার আগে তো এমবিবিএস করতে হবে, সুতরাং খরচ প্রচুর আছে। সুতরাং এই যে 10 লাখ টাকা দিয়েছে মানে হচ্ছে ওকে একটা স্টেপ আগিয়ে দিল যে তোমাকে ওই টাকাটার জন্য তোমাকে চিন্তা করতে হবে, তুমি ভবিষ্যৎটা ঠিকঠাক করো। এইটার জন্য অ্যাকচুয়ালি ব্যাপার। আমি একটু আগেই বললাম হ্যান্ডশেক করার জন্য স্টুডেন্টদেরই এগিয়ে রাখতে হবে, হাতটা বাড়ানো আছে, এই কথাটা আমি আগেই বলেছি। যদি আর কোনো স্টুডেন্টের কিছু প্রশ্ন থাকে। আমি বলছি স্যার তাহলে অ্যাপ্লাই করে দিলে যদি একবার পেয়ে যাই তারপরে তার পাবো না তাহলে? আমি তো সেই কারণের জন্যই বলছি যে এমন কিছু অ্যামাউন্ট যাতে লেখা হয় যাতে আবার দিতে পারে হ্যাঁ, ভবিষ্যৎ এবার যদি চিন্তা করে। এবার যদি আমরা বেশি লিখে দিই, মানে ফি স্ট্রাকচার থেকে হয়তো 2 গুণ বেশি লিখে দিলাম, তো তখনও তো তারা ভেরিফাই করে দেখবে যে না হয়তো অনেক বেশি লিখেছে, না যদিও সেটা তো দেখে ডাকবে, তখন তো ডাকবে, সেই স্টুডেন্টকে তো ডাকবে, সেই অ্যাপ্লিক্যান্টকে তো ডাকবে যে তুমি এটা কেন লিখেছো, তুমি তোমার ভবিষ্যৎ প্ল্যানটা কি, এরকম তো জিজ্ঞাসা করবে রে বাবা, না হলে কি করে হবে? আচ্ছা আচ্ছা। না হলে সেইভাবে দেবে, কারণ যেহেতু এখানে বিএসসি স্টুডেন্ট বেশি বা বিএ স্টুডেন্ট বেশি, মানে ব্যাচেলার স্টুডেন্ট বেশি, সুতরাং ব্যাচেলার স্টুডেন্টের একটা টেন্ডেন্সি থাকে পরবর্তীকালে গিয়ে মাস্টার ডিগ্রি করা বা পরবর্তীকালে গিয়ে কোনো গভর্নমেন্ট সার্ভিস দেওয়ার জন্য কোথাও কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার, সেখানে থেকে পড়াশোনা করে সে গভর্নমেন্ট সার্ভিসের এক্সামটা দেবে। তা সেখানের ক্ষেত্রেও তো খরচাপাতি আছে। বাকি যদি সুজাতা পড়িয়া, স্বর্ণলতা মাইতি যদি কোনো প্রশ্ন থাকে, সায়ন জানা, পিউ মান্না, কোনো অ্যাপ্লাই করার ব্যাপারে কোনো টেকনিক্যাল প্রশ্ন, কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় যাব, কি লিখবো, আশা করি কোনো রকম সমস্যা হওয়ার কথা না এরপরে। মানে এরপরে মানে ডকুমেন্ট রেডি হয়ে গেলে, ফরওয়ার্ড হয়ে গেল, দেন কাজ হচ্ছে ব্যাংকের আর হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের। তাহলে আমি আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম শেষ করব। অরিন্দম দা আছো? অরিন্দম দা? হ্যাঁ আছি। তাহলে আমি শেষ করছি এটা। আর তো কারো কিছু হ্যাঁ প্রশ্ন? হ্যাঁ শেষ করো। আমার তো মনে হয় স্টুডেন্টদের ম্যাক্সিমাম প্রশ্ন সলিউশন হয়ে গেছে। হ্যাঁ পরে স্যার, যদি কিছু প্রশ্ন থাকে তারা জিজ্ঞেস করতে পারে, এটা অসুবিধা নেই। মানে যদি স্কলারশিপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তো সেটাও কোনো প্রশ্ন করা যেতে পারে। যদি কেউ স্কলারশিপ নিচ্ছে, এখন তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চলছে, এনএসপিটা আমরা ভেরিফিকেশন করে দিয়েছি। যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা কন্যাশ্রী বা ঐক্যশ্রী, কেন আমি স্কলারশিপের নোডাল অফিসার, সুতরাং যদি কোনো স্কলারশিপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে। স্যার, হ্যাঁ স্যার বলছি আমি নবান্নের স্কলারশিপের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে পারি? মানে হ্যাঁ আমার সেটা ওই হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো হ্যাঁ স্যার, বলছি যে আমি যখন 12-এ যখন অ্যাপ্লিকেশন দিয়েছিলাম সেই টাকাটা পেয়েছি। তারপরে যখন রেনুয়াল করতে গিয়ে ফার্স্ট সেম সেকেন্ড সেম মিলে যেটা হচ্ছিল ওটার যখন দিয়েছিলাম, কিন্তু তারপরে বলছে যে ওর যে মানে লগ ইনে মানে ওর যে করতে হবে যেটাতে, ওটাতে হচ্ছে ওটা আর নিচ্ছে না, তো ওর জন্য আর জমা দিতে পারিনি। এরপরে আবার সেকেন্ড সেমিস্টার থার্ড সেম সেকেন্ড ইয়ারে থার্ড সেম ফোর্থ সেম মিলে যেটা হয়েছে ওটার আর আমি দিতে পারিনি। ওটা কি করবো স্যার? মানে ওটা তোর কাছে তো ইউজার আইডি পাসওয়ার্ড আছে নিশ্চয়ই। ইউজার আইডি পাসওয়ার্ড নেই? সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেখান থেকে অ্যাপ্লাই করতে হতো। এটা তো সব অনলাইনে অ্যাপ্লাই হয় তো। হ্যাঁ স্যার, অনলাইনে অ্যাপ্লাই করতে গেছিলাম, মানে ফার্স্ট ইয়ারেরটা যেটা বলছি, সেকেন্ড মানে এই তো মার্কশিটটা থার্ড আর ফোর্থ সেমের এই পেলাম, কিন্তু তার আগে যে মার্কশিটটা মানে ফার্স্ট সেম সেকেন্ড সেম মিলে যেটা, ওটার যে রেনুয়াল করতে গেছিলাম সবই কমপ্লিট ছিল, একদম জমা দিয়ে দিয়েছিলাম মানে টোটাল করে, কিন্তু ওরা বলছে এখন আর নবান্নের কোনো জমা নিচ্ছে না। না তাহলে তো হয়তো দিন পেরিয়ে গেছিল নাকি? না স্যার, দিন বেরোয়নি মানে, আর অ্যাকচুয়ালি আমাদের তো এমএলএ বিডিও এগুলো দরকার, এবার ওই সিগনেচার করেও তারপরেও দিয়েছিলাম তাড়াতাড়ি করে, কিন্তু তাতেও হয়নি। আর স্যার বলছি এখন যদি কোনো কারণে যদি নাও পাই
গ্রাজুয়েশনের পরে দিলে হবে? না, গ্র্যাজুয়েশনের পর দিলে কি করে হবে, এখনই তো দিতে হবে। না স্যার, মানে আর একটা ওই যে 3টের উপরে ডিপেন্ড করে একটা শুনছিলাম, ওরকম কি কিছু ব্যাপার আছে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে? হ্যাঁ, সেটা হচ্ছে এতে মানে যখন মাস্টার ডিগ্রি করতে হবে তখন একটা চান্স থাকবে, অ্যাপ্লাই করার। যখন মাস্টার ডিগ্রি করতে হবে তখন তো নবান্ন স্কলারশিপটা পায়। তবে কি নাম আছে একটু তোর একটুখানি বল। শীর্ষা রয়। একবার দেখতে হবে বলে। যদি আর কোনো কিছু প্রশ্ন থাকে আমি দেখে তোকে জানাবো। হ্যাঁ, এইটুকু আমাদের বললেন। যে আমাদের যে স্কলারশিপ সেকশন আছে ওখানে অমিতদা বসে, একটু ওখানে ওনার সঙ্গে গিয়েও যোগাযোগ করতে পারিস যে তোর নামটা আমাদের অ্যাডমিন পোর্টালে দেখাচ্ছে কিনা, মানে নবান্নের স্কলারশিপে। তাহলে অনেকটা ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি আমাদের এন্ডে এসছে কি আসেনি। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কাজ, যে ওখানে গিয়ে জানা যে এটা হয়েছে কিনা। আমি নামটা লিখে নিলাম, আমি তাও একবার অমিতাকে জিজ্ঞেস করবো যে এন্ডে এসছে কিনা আমাদের অ্যাডমিন এন্ডে। মানে প্রথমেরটা পেয়েছি, তারপরেরটা জমাই দিতে পারছি না, এটাই সমস্যা। হ্যাঁ, সেটাই বলছি, সেই জন্যই বলছি যে আমাদের এন্ডে এসছে কিনা কোনো আচ্ছা, তাহলে আমি কলেজে একবার অমিত স্যারের সাথে কথা বলবো। হ্যাঁ, অমিত স্যারের কাছে গিয়ে আমাদের এন্ডে এসছে কিনা এটা একটু দেখতে হবে, মানে আমাদের অ্যাডমিন এন্ডে এসছে কিনা। যদি অ্যাডমিন এন্ডে না এসে থাকে তাহলে অন্য কোনো সমস্যা আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। না, আমাদের অফিস খোলা আছে, আমাদের স্কলারশিপ রুমে স্কলারশিপের কাজও হচ্ছে। কিন্তু স্যার অমিত দা আসেন। স্যার, হ্যাঁ, অমিত স্যার আসেন। হ্যালো। স্যার, এসবিএসএম ফর্ম ফিল আপ করেছি, এনএসপি করলে কি দুটোই টাকা পাওয়া যাবে না যে কোনো একটা দেবে? না না, যে কোনো একটা স্কলারশিপ ওয়ান টাইম, যে কোনো একটা অন্তত। এনএসপি করতে গেলে তো কি ওই তো ওই কিসে অ্যাপ্লাই করেছিস, মানে ডিসেবিলিটি নাকি ওই বিড়ি শ্রমিক? আমি এখনো অ্যাপ্লাই করিনি, মানে আমি শুধু বিড়ি শ্রমিকের এসবিএসএম একটা করেছি। না, বিড়ি শ্রমিকের একটা মানে কার্ড লাগে, একটা কি কার্ড লাগে, একটা শ্রমিক কার্ড একটা লাগে, সেইটা দিয়ে অ্যাপ্লাই করতে হয়। বা ডিসেবিলিটির একটা ওই কোনো ডকুমেন্ট লাগে, তবে গিয়ে অ্যাপ্লাই করা যায় এনএসপি তে। আর স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করেছে, স্বামী বিবেকানন্দ সবাই পাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, 60% নাম্বার থাকলে এবারে পাবে। আর যদি কেউ থাকে। হ্যালো স্যার, হ্যাঁ বলছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি এখন জমা নিচ্ছে? হ্যাঁ, এখন তো ডেট আছে মনে হয়, স্টুডেন্ট এন্ডের ডেট। হ্যাঁ, আছে তো, আছে যে আছে। স্টুডেন্ট এন্ডের ডেট আছে মনে হচ্ছে এখনো। স্টুডেন্ট এন্ডের ডেট আছে ডেট এখন, আছে। স্টুডেন্ট এন্ডের ডেট আছে এখনো। এখানে অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে গিয়ে একটা ছোট সমস্যা হচ্ছে স্টুডেন্টদের, সেটা হচ্ছে যারা রিনিউয়াল করছে ওই তাদের কোন মানে ওই যে মার্কসটা যেটা লেখা আছে না, যারা থার্ড সেমিস্টার আছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের এক্সাম দেওয়া হয়ে গেছে, সেখানে হচ্ছে কোনটাকে বাদ দিয়ে মার্কসটাকে যোগ করতে হবে, ওইটা নিয়ে একটা সমস্যা হচ্ছে। ওটা শুধুমাত্র ওই কম্পালসারি যে সাবজেক্টটা আছে সেইটা মার্কসটা বাদ দিয়ে বাকিটা সব যোগ করতে হবে, মানে হচ্ছে ওই আমাদের যে ইএনভিএস আছে, ইএনভিএসটা মনে হয় বাদ দিয়ে, ওটা মনে হয় কম্পালসারি আছে, ইএনভিএস এর মার্কসটা বাদ দিয়ে বাকিটা যোগ করতে হবে। হ্যাঁ, কে হ্যান্ড রেজ করেছে? স্যার, হ্যাঁ, বলছিলাম এনএসপি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখনো কোনো ভেরিফাই মানে কিছু মেসেজ আসেনি। না, এনএসপি তো মোটামুটি ছেড়ে দেওয়া হয়েছে সব এন্ড থেকে। এনএসপি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, দেবিকা কিন্তু এখনো কোনো মেসেজ আসেনি। দেবিকা বক্তা, এটা হচ্ছে এনএসপি নবান্ন। তো এনএসপি ছেড়ে দেওয়া হয়েছে। এনএসপি তো আমাদের এন্ডে মনে হয় না আর কিছু আছে বলে, সবাইকেই ছেড়ে দেওয়া। তুই কি ডকুমেন্ট জমা করেছিস কলেজে ভেরিফিকেশনের জন্য? না স্যার, ডকুমেন্টস জমা করা হয়নি। না, তাই জন্যই ছাড়া হয়নি। ডকুমেন্ট জমা করতে হবে তো কলেজে গিয়ে। এটা কলেজে গিয়ে জানতে মানে সেই রকম কিছু বলেনি যখন সিগনেচার করতে যাই। না না, ডকুমেন্ট জমা করতে হবে, সেই জন্য পড়েনি, সেই জন্য ছাড়েনি।
ঠিক আছে স্যার, ওটা কালকে জমা করে দিয়ে এলে হবে? হ্যাঁ হ্যাঁ, কলেজ করে শীর্ষা রয় তার কি, তোর কি ডকুমেন্ট জমা করেছিস? নবান্ন স্কলারশিপ ডকুমেন্ট? স্যার না, এবারেরটা বলছি না, জমাই নিচ্ছে না, বলছে জমা হবে না। মানে ডকুমেন্ট জমা নেবে না, এই কথাটা বলেছে অমিত দা নাকি? না, অমিত স্যার না, অমিত স্যার আমাদের অ্যাকচুয়ালি গিয়ে যে ফর্ম দিয়ে ওই যে প্রিন্সিপালের সিগনেচার ওগুলো সব স্যার করিয়ে দিয়েছেন। তারপরে ওটা নিয়ে আমরা সাইবার ক্যাফেতে জমা দিতে গেছিলাম। হুম। মানে এবারে এই করোনার জন্য বললো যে অনলাইন হবে, তো অনলাইন জমা দিতে গিয়ে ওরাই বলছে সাইবার ক্যাফেতে যে এখনো কোনো লিংক দেয়নি যাতে আমরা দিতে পারি। হ্যাঁ, এই আবার কি? তুই মানে কোথায়, পালপাড়া কলেজের সামনে সাইবার ক্যাফে? হ্যাঁ স্যার, ওই অর্ঘ গিরি বলে যে সাইবার ওখানে যে যার তার কাছে। কিন্তু ওরা তো ঠিকঠাক করে ফিল আপ করে দেয়, ফর্ম ফিল আপ। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে বলবো কি হচ্ছে সমস্যা। আর যদি কেউ কি থেকে থাকে? দেবিকা ভক্তা? হ্যাঁ স্যার, বলছিলাম আমাদের তো কন্যাশ্রীর ব্যাপারটা মানে যারা কন্যাশ্রীর K2 পেয়ে গেছে তারা কি K3-র জন্য অটোমেটিক্যালি হয়ে যাবে, না না রিনিউয়াল হয়ে যাবে? না, ওটা তো রিনিউয়াল করতে হয় মনে হয়। K3টা কোথায় কখন পাওয়া যায়? K1টা তো মনে হয় স্কুল লেভেলে পাওয়া যায় নাকি? হ্যাঁ, K1টা স্কুল যতক্ষণ না K2 পাই ততক্ষণ পর্যন্ত K1 দেয়, তারপর K2 পাওয়ার পর K3 রিনিউয়াল করতে হয় ওটা। K3টা তো মনে হয় এতে পাওয়া যায়, মানে K2 গ্রাজুয়েশন লেভেলেই পাওয়া যায় ওইটা। K2টারও গ্র্যাজুয়েশন লেভেলে জানি। হ্যাঁ হ্যাঁ। তা গ্র্যাজুয়েশন লেভেল চলবে যতক্ষণ, ততদিন তো K2 অ্যাপ্লাই করতে হবে। না, K3টা মাস্টার ডিগ্রি লেভেলে নাকি? K2 পাওয়ার পরেই K3-র জন্য অ্যাপ্লাই করতে হয়, তো ওটা সেই রকম জিজ্ঞেস করেছিলাম, কিছু বলেনি। না, আমার তো মনে হচ্ছে K2টা তো যতদিন মাস্টার ডিগ্রি এই গ্র্যাজুয়েশন চলে ততদিন পাওয়া যায়। না, 3 K2 বছর। এই একবারই টাকা দিয়ে বন্ধ করে দেয় 25,000 করে। না, তাহলে তো তুই K2 পেয়ে গেছিস। হ্যাঁ। তা এখনই তো K3 অ্যাপ্লাই করা যাবে না? ওটা তো মাস্টার ডিগ্রি লেভেলে মনে হয়। না, বলছিল গ্রাজুয়েশনের জন্যই তো K3, মানে K2 পাওয়ার পরেই 19-এর পর থেকেই ওটা দিয়ে দেয়, K3-র জন্য অ্যাপ্লাই করতে হয়। তা K3 অ্যাপ্লাই করতে হয় এই ওয়েবসাইটে গিয়েই তো, কন্যাশ্রী ওয়েবসাইটে গিয়ে তো অ্যাপ্লাই করতে হয়, এমনি তো ফিজিক্যাল অ্যাপ্লাই কিছু নেই। না, ওটা কলেজ থেকে করবে না, আমরা আলাদাভাবে সাইবার ক্যাফে গিয়ে করবো? কলেজ থেকে তো, না কলেজ থেকে তো করার ব্যাপার নেই, তোরা তো অ্যাপ্লাই করবি, তোরা অ্যাপ্লাই করলে আমাদের এন্ডে আসবে, এই তো ব্যাপার থাকে। ঠিক আছে স্যার। তাহলে আমি শেষ করছি নাকি? ঠিক আছে, আজকে শেষ করলাম তাহলে। হ্যাঁ সুমন, শেষ করো। একটু ফিডব্যাক গুলো দিয়ে দিস, আর আমি কালকের প্রোগ্রাম যেটা আছে সেরকম চলবে। আমি অফ করলাম।